কম্পিউটার। ওকে, তো আজকে হচ্ছে আমাদের টপিক কম্পিটিটর অ্যানালাইসিস, যে কিভাবে আমরা একটা কম্পিটিটরকে অ্যানালাইসিস করবো। এখন কম্পিটিটর অ্যানালাইসিস কেন করা দরকার, আর কম্পিটিটর বা আহ, মানে কম্পিটিটরটা কে? চিন্তা করেন যে আপনার যে কোনো, যদি আপনি যে কোনো একটা বিজনেস লঞ্চ করতে চান, হ্যাঁ, আপনার অবশ্যই ওই বিজনেসের প্ল্যানিং করতে হবে। ওই বিজনেসটা কিভাবে আপনি লঞ্চ করবেন, তারপর হচ্ছে ওই বিজনেসটা আপনি যা যা প্রোডাক্ট উঠাবেন, হ্যাঁ, বা যা যা সার্ভিস দিবেন, প্রোডাক্টও হইতে পারে, সার্ভিসও হইতে পারে আপনার বিজনেসের উপর ভিত্তি করে। তো আপনি একটা রিসার্চ কিন্তু করবেন, আপনি যাচাই বাছাই করবেন যে আসলে এই বিজনেস যারা অলরেডি করতেছে, আপনি তো মাত্র শুরু করতেছেন, নিউবি, একেবারে নিউ কামার ইন্ডাস্ট্রিতে। তো যারা আগে থেকে করতেছে, বা আপনি যে জায়গায় শপটা খুলছেন, হ্যাঁ, ধরেন ট্রেডিশনাল যে বিজনেস গুলা, অফলাইন যে বিজনেস গুলা, আপনি যেখানে শপ খুলতেছেন একটা মার্কেটে, ধরেন আপনি একটা দোকান নিচ্ছেন, এখন দোকানের আশেপাশে তো আরো সেম কাইন্ড অফ দোকান থাকতে পারে। তো তারা আসলে কি কি প্রোডাক্ট উঠাইছে, বা তারা আসলে কি কি সার্ভিস দিতেছে, হুম এই জিনিসগুলা আপনার অ্যানালাইসিস করতেই হবে। আপনি যদি বিজনেসে নামেন, বা আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট, যারা কমার্সে তারা আরো ভালো বুঝবেন এই জিনিসগুলা, যে অবশ্যই একটা রিসার্চ করতে হয় যে আমার কম্পিটিটর বা আহ, যারা আমার আশেপাশে আছে ওরা আসলে কি করতেছে। এটা কেন করা উচিত? কারণ আছে, অনেক কারণ আছে, আপনি নিজেই বুঝবেন। যে ধরেন যে আপনার সে মোবাইল সেল করে, তো তার একটা ফোন, ধরেন স্মার্টফোন, শাওমির একটা ফোন সে সেল করতেছে 15,000 টাকায়, আর আপনি প্রোডাক্টটা উঠাইছেন, সেম প্রোডাক্ট আপনি সেল করবেন হচ্ছে 17,000 টাকায়। এখন বলেন, একজন কাস্টমার যখন এই মার্কেটে আসবে, তার দোকানে আর আপনার দোকানে যাবে, ঠিক আছে, মানুষ কিন্তু রিসার্চ বা একটু যাচাই বাছাই করে কিনে, কয়েকটা দোকান ঘুরে বা অনলাইনে প্রাইস দেখে আসে, ঠিক আছে। তো এখন আপনি, অন্য কয়েকজন বিক্রি করতেছে 15,000 টাকা, আপনি সেল করতে চাইতেছেন 17,000 টাকা। এখন বলেন কার সেলটা হবে, কার কাছ থেকে কাস্টমার পারচেস করবে? সেম ফোন, সেম মানে অরিজিনাল সবকিছু সেম, কোনো সমস্যা নেই, আপনারটা ভালো তারটা খারাপ এরকম না, সব দিক দিয়ে কোয়ালিটি সবকিছু সেম। কারটা সেল হবে বলেন তো? অবশ্যই 15K। এটা কমন সেন্স। আমরা নিজেরাই তো যেটাতে কম পাবো সেম প্রোডাক্ট হলে ওইখান থেকেই তো আমি পারচেস করবো, তাই না? তো এই যে আপনার 17,000 টাকা আপনি উঠাইছেন, এখন আপনি চিন্তা করতেছেন হয়তো বা যে আমার কস্টিং গেছে, এই গেছে, তো তাদেরও তো কস্টিং গেছে, তারা 15তে রাখতেছে, আপনি কেন 17 করবেন? ঠিক আছে, তো এই কারণে রিসার্চ করে দাম ঠিক করতে হয়, প্রোডাক্টের হোক বা সার্ভিসের হোক। হ্যাঁ, বা সে যেই সার্ভিসটা দিতেছে, সেই সার্ভিসটা কেমন সার্ভিস দিতেছে। ধরেন আপনি মোবাইল রিপেয়ারিং সার্ভিস দেন বা ল্যাপটপ রিপেয়ারিং সার্ভিস দেন, এখন রিপেয়ারিং করলে সে মিনিমাল প্রাইসটা কত রাখতেছে দেখবেন, অনেক দোকানে বাইরে লিখাই থাকে। যখন আপনার ল্যাপটপ বা মোবাইল নিয়ে যাবেন, মোবাইলের প্রবলেম নিয়ে, যে আমাদের মিনিমাম সার্ভিস ফি হচ্ছে 100 টাকা বা 200 টাকা, 300 টাকা, এরকম লেখা থাকে দেখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যদি আরো সমস্যা পাওয়া যায় আপনার ফোনে, তখন হচ্ছে ওই হিসাবে তারা একটা প্রাইস আপনাকে দিবে। তো এই যে প্রাইসিং, এখন আপনি একটা প্রাইস পাইলেন এক দোকান থেকে, তারপর চিন্তা করলেন আচ্ছা আমি আরো কয়েকটা দোকান দেখে আসি, অন্য দোকানে গিয়ে দেখলেন যে প্রাইস আরো কম, তখন কিন্তু এই প্রথম দোকানটাতে আর আসবেন না, বলবেন যে না আপনিই করেন। ঠিক আছে, যে দোকানে আপনি প্রাইস কম পাবেন বা সার্ভিস আপনার সেম সার্ভিসই প্রাইস কম পাবেন, ঠিক আছে। এই জিনিসটা আরো অনেক কিছু ম্যাটার করে। আমি ট্র্যাডিশনাল বিজনেসটা কেন আনতেছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আসলে কেন আমাদের অ্যানালাইসিস করা উচিত। আবার ধরেন প্রাইসিংটা যদি আমরা বাদ দিই, সার্ভিসের মানে তাদের ব্যবহার, বিহেভিয়ার, হ্যাঁ, তাদের আতিথেয়তা, যে দোকানে আসছেন আপনার সাথে কিভাবে সে বিহেভ করছে, হ্যাঁ, চামারের মতো বিহেভ করছে নাকি সে আপনার সাথে সুন্দর করে আপনাকে সালাম দিয়ে কথা বলছে। হ্যাঁ, দেখবেন যেগুলো প্রফেশনাল শপ, ওদের কিন্তু, ওরা কিন্তু ওদের ট্রেনই করা হয়, মানে ট্রেন আপ করা হয় যে স্যার বলবে, ম্যাডাম বলবে, কেউ আসলে কাস্টমার হচ্ছে ওই যে বলে না লক্ষ্মী, আসলে যাতে মানে কাচুমাচু হয়ে কি লাগবে না লাগবে অস্থির হয়ে যায় যে সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে, এটা একটা মার্কেটিং পলিসি। তো এইটা একরকম, এটা একটা আতিথেয়তা। আবার হচ্ছে যে আপনার কোন দোকানে গেলেন, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করছেন আছে কিনা, মানে আপনাকে গুরুত্ব না দিয়ে আরেকজনের সাথে কথা বলতেছে। আবার হইতে পারে যে আপনাকে দিছে, আপনার সামনে মোবাইলটা বা ল্যাপটপটা ধাম করে ফালাইলো,
ফালানোর পরে বলতেছে এত প্রাইস, আপনি বললেন যে এত রাখা যাবে, মানে আপনি একটু কম বলছেন, না ভাই না পারা যাবে না, এত কমে পারা যায় না, মানে রাফ বিহেভ করতেছে। তো এই জিনিসটা কিন্তু কাস্টমার মানে মাইনাস করে। ঠিক আছে, কাস্টমার এটাতে স্যাটিসফাই হয় না যে এখনই এ ব্যবহার, আমি কিনার পরে না জানি কি সার্ভিস পাই, যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু কাস্টমার এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তার যদি ওইরকম ই না আসে, যত বড় ব্র্যান্ডই হোক না কেন। ঠিক আছে, তো এইসব জিনিস ম্যাটার করে। এখন আপনার যে কম্পিটিটররা, তারা আসলে কিভাবে বিজনেসটা দাঁড় করাইছে, তারা তাদের প্রোডাক্ট কি কি উঠাইছে, প্রাইসিংটা কিভাবে সেট আপ করছে, হ্যাঁ তারা কোন জায়গা থেকে সোর্সিং করে, প্রোডাক্ট গুলা কই থেকে নিয়ে আসে, পাইকারি দামে কই থেকে আনে, কার থেকে আনে, হ্যাঁ তাদের কস্টিং কত যায়, এবং তারা প্রফিট মার্জিন মানে তাদের বিজনেসের যে প্রফিটটা এটা কত থাকে মাস শেষে, তারপরে তাদের যে দোকান নিছে এই দোকানের ভাড়া কেমন, সবকিছু কিন্তু বিবেচনা আপনার করতে হবে, যে আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা, আপনি কি এইভাবে সাজাইতে পারবেন কিনা, বা এইটা না হইলেও এটার কাছাকাছি, অথবা হচ্ছে মানে আপনি তো চাবেন যে তার চেয়ে বেটার সার্ভিস দেওয়ার, ঠিক না? সবাই চায় যে যারা তার কম্পিটিটর, হ্যাঁ যারা মার্কেটে অলরেডি রাজত্ব করতেছে তাদেরকে বিট করার। যেমন বিকাশ রাজত্ব করছে অনেক বছর, ঠিক আছে, অনেক বছর রাজত্ব করছে, তারপরে নগদ আসছে কত সালে কেউ বলতে পারবেন? মনে হয় 5 6 7 বছর হবে, কিন্তু বিকাশ কিন্তু 2009 থেকে আসছে। ঠিক আছে, তো বিকাশ মানে ওই সময়টাতে একচ্ছত্র মানে ওদের আধিপত্য ছিল। তারপরে গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন, বাংলাদেশের প্রথম সিম গ্রামীণ ফোন আসছে অনেক আগে, 2000 সালের দিকে, 1999 বা 2000 দিকে, বা এরকম কিছু একটা টাইমে আসবে, আসছে হয়তোবা। তো ওরা কিন্তু রাজত্ব করছে, কিন্তু যখন আরো কয়েকটা সিম আসছে ওদের কম্পিটিটর হয়ে গেছে। তো এই যে যারা ঢুকছে ওরা কিন্তু গ্রামীণকে অ্যানালাইসিস করছে, তারপরে কোন জায়গায় ফাঁক ফোকর পাইছে ওই জায়গায় ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছে। ঠিক আছে, যেমন গ্রামীণের আগে মিনিট কাটতো কত, আপনারা বলতে পারবেন, অনেকে সিনিয়র আছেন, হ্যাঁ আমরা তখন ছোট ছিলাম, মিনিট কাটতো যে 12 টাকা প্রতি মিনিট, 10 টাকা প্রতি মিনিট। হ্যাঁ অনেকে দোকানে গিয়ে ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে কল দিত, এগুলো তো আপনারা জানেন। হ্যাঁ, তো এই জিনিসটাতে কস্ট মিনিমাইজ করে কাস্টমারের সামনে রিপ্রেজেন্ট করছে কারা প্রথমে আইসা, একটেল অথবা ওয়ারিড। হ্যাঁ 7 টাকা মিনিট, এই যে একজন বলছে। তো যখন মানুষ দেখছে আরে এই সিমটা কিনলে আমি 2 টাকা বা 1 টাকা মিনিটে কথা বলতে পারবো, গ্রামীণে আমার 5 টাকা 7 টাকা 10 টাকা কাটতেছে, তখন মানুষ কোন দিকে যাবে বলেন, গ্রামীণে যাবে নাকি ওই একটেল বা ওয়ারিড যেগুলো আসছিল, হ্যাঁ বা বাংলালিংক, ওইগুলোতে কিন্তু মানুষ সুইচ হবে, যে আচ্ছা এই সিমটা তাহলে আমি নেই। আবার হচ্ছে কি করে, অনেকে অফার দেয় যে সিম কিনলে এত জিবি বোনাস, হ্যাঁ এত মিনিট বোনাস, ঠিক আছে, আবার ক্যাশব্যাক দেয়, অনেক কিছু অফার থাকে। তো এই যে এই জিনিসগুলা আহ, ইয়ে স্ক্রিনে দাগায়েন না ফুজাইল ভাই, আপনার স্ক্রিনে আপনি ই করতেছেন, স্ক্রিনে মার্ক করেন না কাইন্ডলি। তো তো এই যে এই জিনিসগুলা আপনার অ্যানালাইসিস করতে হবে। ওই যে ওয়ারিদ বা একটেল যারা গ্রামীণের পরে আসছে, সেকেন্ড থার্ড ইয়ে আসছে, তো ওরা কিন্তু এই জিনিসগুলো অ্যানালাইসিস করছে যে কোন জায়গায় আমরা বেটার সার্ভিস দিতে পারি, এবং গ্রামীণের ইউজাররা গ্রামীণ ছেড়ে আমাদের দিকে আসতে পারে। ঠিক আছে, ওদের কিন্তু একটা হিউজ লেভেলের টার্গেট ছিল, পুরো বাংলাদেশের অডিয়েন্স ছিল, হ্যাঁ বাংলাদেশের ইউজার ছিল। তো ব্যাপারটা কি বুঝছেন যে আসলে কেন দরকার একটা কম্পিটিটরকে অ্যানালাইসিস করা? ওকে, আচ্ছা। তো এই পর্যন্ত বুঝছেন যে হ্যাঁ আমার একটা বিজনেস দাঁড় করাইতে হইলে, এটা হোক অফলাইন হোক অনলাইন, আমাকে অবশ্যই তাকে অ্যানালাইসিস রিসার্চ করতে হবে, মাস্ট। ঠিক আছে, এখন আসেন আমরা ঢুকবো অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমাদের কেন দরকার কম্পিটিটরকে অ্যানালাইসিস করা। ঠিক আছে, সেম জিনিস, যে গুগল তাকে কেন পছন্দ করতেছে, যে আমার এই কিওয়ার্ডটা, আমরা একটা কিওয়ার্ড নিব, হ্যাঁ যে কোনো একটা কিওয়ার্ড নিব, এই কিওয়ার্ডে সার্চ করব, সার্চ করলে দেখবো ফার্স্ট কারা আসতেছে। যেমন আমার ডেন্টিস্টের ক্লায়েন্ট ধরেন, এই যে এইটা বেস্ট ডেন্টিস্ট স্কারবোরো, হ্যাঁ মাসুদ ভাই চিনবে এই সিটি। ওকে, স্কারবোরোতে বেস্ট ডেন্টিস্ট কারা একটা কিওয়ার্ড হয়েছে, আমার এটা লোকাল কিওয়ার্ড আপনারা বুঝতেছেন। তো এই জায়গাতে আসলে কারা আসতেছে, তো আমরা জানি এইটা সার্পের কোন ফিচারটা, এটা এটা হচ্ছে লোকাল প্যাক। লোকাল প্যাকে এই তিনটা বিজনেস আসতেছে। তারপরে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, এখানে ইয়েলপ আসতেছে। ইয়েলপ আসলে কম্পিটিটর না, এটা একটা লিস্টিং সাইট, এটা আমরা ইগনোর করতে পারবো। মানে ইন্ডিভিজুয়াল একটা বিজনেস যেটা স্কারবোরো সিটিতে, মানে কানাডার একটা সিটিতে, যারা হচ্ছে সার্ভিস দিতেছে, যারা একটা সার্ভিস দিতেছে, তারা হচ্ছে আমার টপ কম্পিটিটর।
এখন আমি আসলে তাদেরকে রিসার্চটা কিভাবে করব বা কি কি জিনিস দেখা উচিত আমার তাদের, এই জিনিসটা আমরা আসতেছি সামনে। তো সার্চ থেকে আসলে একটা কিওয়ার্ড আপনি সার্চ করলেন, সার্চে যখন সার্চ করবেন আপনার তো যদি লোকাল হয়, লোকাল বিজনেস হলে কিন্তু এখানে দুইটা কেস হয়। একটা হচ্ছে লোকাল প্যাকের র্যাঙ্ক দেখায় তিনটা ওয়েবসাইটকে, আবার আপনার কিন্তু অর্গানিক্যালি একটা ওয়েবসাইটও পাবেন। টপ একটা না, মানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এর মধ্যে যারা ইন্ডিভিজুয়াল ওই সিটির বিজনেস তাদের, তারা হচ্ছে আপনার টপ কম্পিটিটর, লিস্টিং সাইট গুলা না। আর গুগল এডস তো নাই, হ্যাঁ গুগল এডস বা হচ্ছে ধরেন আচ্ছা এইটাও কিন্তু লিস্টিং বা একটা ব্লগ লেখা হয়েছে, এইটা আমরা কনসিডার করব না কম্পিটিটর, হ্যাঁ। তো এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিব, এগুলো বাদ দিয়ে অর্গানিক্যালি ইন্ডিভিজুয়াল যে বিজনেস গুলো আসতেছে, তো কারা আসতেছে, লোকাল প্যাকেট তিনটা, এগুলাকে আমরা নিতে পারবো অ্যানালাইসিস করার জন্য। আর হচ্ছে অর্গানিক্যালি ইন্ডিভিজুয়াল একটা বিজনেস, দুইটা বিজনেস নিতে পারবো। এখন আপনি চাইলে তিনটা বিজনেস ই করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, আপনি চাইলে দুইটা করতে পারেন, টপ দুইটা বা টপ তিনটা বা টপ পাঁচটা, টপ সাতটা, আপনার সময় অনুযায়ী, আপনার ক্লায়েন্টের বাজেট অনুযায়ী। হ্যাঁ, আপনার ক্লায়েন্টের যদি আপনাকে ভালো বা হ্যান্ডসাম একটা পেমেন্ট করে, তখন আপনি বেশি অ্যানালাইসিস করে দেন, সমস্যা নাই। তো কি কি দেখবো আমরা সামনে আসতেছি। তো দেখেন এখান থেকে আমি কিন্তু এটা নিতে পারি, এটা একটা অর্গানিক্যালি আমার কম্পিটিটর। তারপরে যে ডক্টর সেলিম কাপাডিয়া, এটা এটা একটা কম্পিটিটর, ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়াল একটা বিজনেস বুঝে নিতেছে। তো এগুলাকে আমরা নিতে পারি। আবার এই যে এটাও একটা ইন্ডিভিজুয়াল বিজনেস, আর এটা একটা ব্লগ, এটা যদি ওরা ওই জায়গাতে সার্ভিস দেয় তাহলে নিতে পারবো, সমস্যা না, আমি চেক করে দেখতে হবে আমাকে, হ্যাঁ ম্যানুয়ালি। তো এরকম কয়েকটা সাইট আপনি নিতে পারবেন। এখন আপনি কোনগুলা নিবেন? আপনি লোকাল থেকে, এই যে লোকাল প্যাক থেকে দুইটা নিতে পারেন, আবার অর্গানিক থেকে একটা বা দুইটা নিতে পারেন, ঠিক আছে, বা লোকাল প্যাকে তিনটাই নিতে পারেন, অর্গানিক থেকে দুইটা নিলেন, এরকম করে দেখতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমি যদি লোকাল প্যাক থেকে একটা বিজনেসকে চুজ করি, যে কোনো একটা বিজনেসকে আমি যদি চুজ করি, ফিঞ্চ ইজ ডেন্টাল, ওকে, এইটা আমি দেখতে চাই ওদের ওয়েবসাইটের কি অবস্থা। ওয়েবসাইটটা আমি একটা ট্যাবে খুললাম, প্রত্যেকটা ওয়েবসাইট আমিও নতুন ট্যাবে খুলবো, ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইট নতুন ট্যাবে খুলে আমি হচ্ছে অ্যানালাইসিস করবো। এখন কি কি দেখা উচিত আমার, তাই না? ব্যাপারটা এরকম আসতেছে। আমরা লোকাল এসইওতে যখন যাব, তখন হচ্ছে লোকাল কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস থাকবে। তো আপাতত আমরা চিন্তা করব হচ্ছে যে ওয়েবসাইটের মানে অ্যানালাইসিস, আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটটার কি অবস্থা বা তাদের ডোমেইনটার কি অবস্থা, এইটা অ্যানালাইসিস করব। আর লোকাল কম্পিউটার অ্যানালাইসিসে আমরা এক্সট্রা হিসেবে দেখবো হচ্ছে জিএমবিটা তাদের কি অবস্থা। হ্যাঁ, এটা সামনে আপনারা মানে আমাদের একবারে কোর্সের লাস্ট পার্টে গিয়ে লোকাল এসইওর কয়েকটা ক্লাস থাকবে আপনাদের, যেখানে জিএমবি ইনক্লুড থাকবে, ওই জায়গায় হচ্ছে আমরা এই জিনিসটা শিখবো, ঠিক আছে। তো এখন হচ্ছে ওয়েবসাইটের অবস্থা বুঝে আমরা হচ্ছে ওইটার অ্যানালাইসিস করব যে আমাদের কম্পিউটারের ওয়েবসাইটের কি কি অবস্থা বা তার ওয়েবসাইটের এখন হেলথ কেমন, হ্যাঁ কেন গুগল তাকে পছন্দ করতেছে। আচ্ছা, এই ওয়েবসাইটটা আসতেছে না, এটা আমি কেটে অন্য একটা ওয়েবসাইট ট্রাই করি। হয়তো বা ভিপিএন অন করলে এটা আসতে পারে। আচ্ছা, ডলসন ডেন্টাল স্কারবোরো, অন্য একজন ডেন্টিস্টের ডেন্টাল ক্লিনিক। তো এইটা আমি নতুন ট্যাবে খুললাম, জাস্ট ওয়েবসাইটের অ্যানালাইসিস করব এবং এটার ওয়েবসাইটের বাইরের কিছু ক্রাইটেরিয়া আমরা দেখব। তো আর এখান থেকে আমি হচ্ছে এখানে সেলিং কাপাডিয়া, ওর আবার অনেক র্যাঙ্কিং আছে, সার্পে র্যাঙ্কিং আছে, অনেক কিওয়ার্ডে ও হচ্ছে লোকাল প্যাকেও র্যাঙ্ক আছে। এই সাইটটাকে হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো। তো এই দুইটা সাইট আমরা আপাতত নিলাম, ঠিক আছে, দুইটা কম্পিটিটর নিলাম, ডসন ডেন্টাল আসছে আর হচ্ছে সেলিম, দুইটা আসছে। হ্যাঁ, স্কার বড় বড় এরিয়া এবং কম্পিটিশন হাই, রাইট। আচ্ছা, তো একটু ক্রাইটেরিয়া গুলো বা রিকোয়ারমেন্ট কি কি আমাদেরকে দেখতে হবে, কি কি দেখতে হবে ওই জিনিসগুলো একটু আপনাদের দেখায় আসি। এর আগে একটু আপনাদেরকে বলে দেই যে কম্পিটিটর আসলে তিন রকমের হইতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট, আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট। ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে যে সেম প্রোডাক্ট অথবা সেম সার্ভিস সেল করে যারা, ঠিক আছে, সেম প্রোডাক্ট অথবা সেম সার্ভিস সেল করে, তারা হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর। ইনডিরেক্ট কম্পিটিটর হচ্ছে যারা হচ্ছে আপনার প্রোডাক্টের মানে সেম প্রোডাক্ট সেল করে না,
কিন্তু মানে কাছাকাছি লেভেলের কিছু একটা সেল করে, যেটা আপনার হচ্ছে মানে কি বলে, আপনাকে আপনি কম্পিটিটর হিসেবে অনেক সময় বিবেচনা করবেন তাকে। ঠিক আছে। আর হচ্ছে রিপ্লেসমেন্ট কম্পিউটার হচ্ছে যে আপনার মানে ডিরেক্ট কোনো না, ওরা হচ্ছে এমন কিছু সেল করে যে আপনার বিজনেসটা ডাউন হয়ে যেতেছে বা আপনার বিজনেসটা ডাউন হওয়ার শঙ্কায় থাকবে, এরকম কিছু সেল করে। তো এক্সাম্পল গুলো একটু দেখেন, যেটা হচ্ছে প্রথমটা তো বুঝতেছেন, ডিরেক্ট কম্পিউটার মানে আপনি যদি জুতা বিক্রি করেন এবং আপনার কম্পিউটারে জুতা বিক্রি করলে ডিরেক্ট কম্পিউটার। ইনডিরেক্ট হয় হচ্ছে ধরেন এই যে আপনার এরকম যদি হয় সাপোজ আপনার ফিটনেস বা আপনি একজন কোচ, ঠিক আছে, বা ফিটনেস এই যে কি বলে ট্রেনার, হ্যাঁ, তো এইটার সাথে আপনার কম্পিউটার হবে ধরেন হচ্ছে আপনি ট্রেনার আর নিউট্রিশনিস্ট যারা পুষ্টিবিদ, ঠিক আছে, আপনি ট্রেনার, আপনার কিন্তু যে তার ফিটনেস ঠিক রাখার জন্য কিছু আপনি সাজেশন দিবেন। আর আপনার কম্পিটিটর নিউট্রিশনিস্ট কেন, মানে পুষ্টিবিদ কেন, এখন আপনি যে সাজেশন দিচ্ছেন ওইটা তার সাথে সাংঘর্ষিক হইতে পারে, নাও হইতে পারে। এটা হচ্ছে ইনডিরেক্ট কম্পিটিটর। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি রিপ্লেসমেন্ট কম্পিটিটর কারা, যেমন হচ্ছে আপনি যদি চিন্তা করেন সাপোজ ডিশের লাইন, হ্যাঁ, আমরা বাসায় টিভিতে যে ডিশ দেখি, এইটা একটা, আর এটার কম্পিটিটর হইতে পারে ওয়াইফাই সার্ভিস। ঠিক আছে, অথবা ওয়াইফাই এর সাথে আপনি মোবাইল ডাটার যদি কম্পিটিশন করতে চান, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট। ঠিক আছে, যে আগে ডিশটা অনেক চলতো আপনারা জানেন, বাট যখন এই যে ওয়াইফাই মানুষের কাছে অ্যাভেলেবল হয়ে গেল, গ্রাম লেভেলে চলে গেল, হ্যাঁ, গ্রামেও অনেক গ্রামে এখন ওয়াইফাই আছে, নাকি মিথ্যা বললাম? এটা কিন্তু সত্যি যে অনেক গ্রামে ওয়াইফাই যায় এখন। হ্যাঁ, এখন মানুষ ডিশ লাইনের চেয়ে বেশি ওয়াইফাই কে প্রেফার করে, তাই না বলেন? হ্যাঁ। তো রিপ্লেসমেন্ট কম্পিউটার হচ্ছে ওরা। ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে কম্পিউটার আমাদের তিন রকমের হইতে পারে। হুম। তো আমরা ম্যাক্সিমাম টাইমে এটা নিয়ে কাজ করব, ডিরেক্ট কম্পিউটার যারা তাদের নিয়েই কাজ করব ম্যাক্সিমাম টাইমে। এইটাই হয়। আচ্ছা, এখন ফ্যাক্টর গুলো আমরা আসি। ওকে। আচ্ছা, ইনডিরেক্টটা আরেকবার বলি। ইনডিরেক্টটা হচ্ছে ধরেন সাপোজ আপনার এরকম হইতে পারে যে, কি একটা উদাহরণ দিব, হইতে পারে ধরেন কোন একটা ব্র্যান্ড শুধু ডেস্কটপ বানায়, ডেস্কটপ সেল করে। ঠিক আছে। তো ওদের কম্পিটিটর হইতে পারে যারা শুধু ল্যাপটপ বানায়। ঠিক আছে, এটা কম্পিটিটর হইতে পারে। এবার বুঝছেন, দুইটার কিন্তু মানে দুইটা দিয়ে একই সেম কাজ করা যায়, বাট একটা পোর্টেবল আর একটা পোর্টেবল না। একটা নিয়ে আপনি চলে যেতে পারবেন, অন্য জায়গায় ক্যারি করতে পারবেন, একটা সুবিধা আছে। হ্যাঁ, তারপর চার্জে চলে, চার্জ দিয়ে আপনি 3-4 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা চালাইতে পারবেন। আর একটা সেটা পারবেন না, আপনার বাসায় ইলেকট্রিসিটি না থাকলে সেটা অফ হয়ে থাকবে। ঠিক আছে। আর এবং এটা পোর্টেবল না, এক জায়গায় রেখে তারপর কাজ করতে হবে। এবার বুঝছেন? কে কোশ্চেনটা করছিল? জুয়েল ভাই মনে হয়। ওকে, ঠিক আছে, তাইলে হচ্ছে এই হলো অবস্থা। কম্পিউটার কয় প্রকার এটা বুঝলাম। এখন আসেন যে আমাদের কি কি কনসিডার করতে হবে কম্পিউটার অ্যানালাইসিসের সময়। অনেক কিছু কনসিডার করা লাগে। ঠিক আছে, এর মধ্যে যেগুলা মনে করি যে আমরা যেগুলা ইম্পর্টেন্ট এগুলা হচ্ছে এখানে রাখার চেষ্টা করছি, এগুলা ছাড়াও অনেক কিছু আপনি দেখবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ওকে, তো প্রথমে হচ্ছে আপনার যে নিশ, নিশ তো বুঝেন, নিশ মানে হচ্ছে যেই বিজনেস বা যেই টপিক বা যেই ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করতেছেন ওইটাকেই নিশ বলে। ঠিক আছে, নিশ। যেই নিশ, সেই নিশ রিলেটেড কিওয়ার্ড, এই রিলেটেড কিওয়ার্ড বা আপনার নিশের যে কিওয়ার্ড গুলো হইতে পারে, এইগুলা নিয়ে সার্চ করলে যারা আসে তারা হচ্ছে আপনার কম্পিটিটর। তো এইটা সার্চ করলে যদি আহ কোনো ওয়েবসাইট না আসে, বা আপনার আশেপাশের বা আপনার লোকাল বা যে কোনো এরিয়ার জন্য ওই আপনার বিজনেসের ওয়েবসাইট যদি না আসে, যদি এরকম আসে লিস্টিং সাইট গুলো আসতেছে, সোশ্যাল মিডিয়া সাইট আসতেছে, কোরা রেডিট আসতেছে, তাইলে কিন্তু এগুলো কম্পিটিটর না। তাইলে কিন্তু আপনি ইজিলি বিজনেস করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার কিওয়ার্ড লিখে সার্চ করেন, ধরেন আমি যখন এটা লিখছিলাম বেস্ট ডেন্টিস্ট স্কারবোরো, এখন এইটা লেখার পরে ধরেন আমি এমন একটা সময় এটা সার্চ করছি যখন স্কারবোরো সিটিতে কোনো ডেন্টিস্টই নাই বা ডেন্টাল ক্লিনিকই নাই, আমি তখনই গুগলে এসে এটা সার্চ করছি। তো আসার পরে আমি দেখতেছি কোনো বিজনেস তো নাই। আমি ইয়েল্প দেখতেছি, হ্যাঁ, অথবা হচ্ছে কোনো ব্লগ দেখতেছি যেটা ডেন্টিস্ট নিয়ে কোনো কিছু লেখা। তো ওই সময় কি হবে? ওই সময় কিন্তু আপনি একাই রাজত্ব করতেছেন। ঠিক আছে, তো তখন আপনার কম্পিউটার কেউ নাই, তখন তো আপনার জন্য কাজ সহজ।
আর একটু আবার আসি। আচ্ছা, আমার একটা মিটিং ছিল আজকে 10:30টায়, একজন কল দিতেছিল। আচ্ছা, যাই হোক। আহ আমি ওনাকে জানাইছি আজকে মিটিং করতে পারবো না, হয়তো মনে নাই। যাই হোক। তো কইছিলাম, ওকে। তো এই নিশ রিলেটেড কিওয়ার্ড, এই নিশ রিলেটেড কিওয়ার্ডটা আপনার বের করে ওইটাই সার্চ করে দেখতে হবে যে কি আসতেছে, বিজনেস আসতেছে, নাকি হচ্ছে এই যে আহ, আপনার অ্যামাজন, আলিবাবা, অথবা হচ্ছে এই যে ব্লগ সাইট বা লিস্টিং সাইট গুলা, যেখানে হচ্ছে শুধু লিস্টিং হয়, হ্যাঁ, বা শুধু ব্লগিং করা হয়, এরকম সাইট আসতেছে, তাইলে কিন্তু ওইগুলো আপনার কম্পিউটার না। আপনার কম্পিউটার কারণ যে বিজনেস আপনি দিচ্ছেন ডিরেক্ট ওই রকম কিছু একটা আপনার আসতেছে, এটা হচ্ছে আপনার কম্পিউটার। ওকে। তারপরে আপনার হচ্ছে এখন ধরেন এখানে রেজাল্ট যারা আসছে, আমি একটা শিট বানাই, হ্যাঁ, আস্তে আস্তে আপনাদেরকে দেখাই, একটা শিটের মধ্যে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লোকাল প্যাক আর অর্গানিক রেজাল্ট ডিফারেন্ট হয়, ঠিক আছে। কেউ লোকাল প্যাক, ম্যাপ প্যাকের জন্য কাজ করে, লোকাল প্যাকের জন্য কাজ করে, ওইটার প্রসিডিউর আলাদা। আর অর্গানিক রেজাল্টের জন্য কাজের প্রসিডিউর আলাদা, দুইটা আলাদা জিনিস, এই কারণে ডিফারেন্ট হয়। আপনার লোকাল প্যাকে, যদি মাসুদ ভাই একটা মজার জিনিস বলি, ভালো কোশ্চেন করছেন, সুন্দর কোশ্চেন, যে লোকাল প্যাকে আপনার যারা র্যাঙ্ক করে ওদের ওয়েবসাইট না থাকলেও চলে, ওয়েবসাইট ছাড়া লোকাল প্যাকে র্যাঙ্ক করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এবং ইন্টারেস্টিং ব্যাপার। ব্যাকলিংক ছাড়া র্যাঙ্ক করা যায় লোকাল প্যাকে, ঠিক আছে। আর অর্গানিক রেজাল্টে আসতে হইলে আপনার মাস ওয়েবসাইট তো লাগবেই, কারণ অর্গানিক্যালি আসতেছে, আর ওইখানে ব্যাকলিংকের জন্য একটা পাওয়ার আপ, মানে পাওয়ার পাবে সে, ঠিক আছে। তো লোকাল প্যাকের যে ওয়েবসাইট গুলো, ওদের এগুলো লাগে না। লোকাল প্যাকটা ইজি, লোকাল এসইও ইজি, লোকাল এসইও ক্লায়েন্টদের হুক করাও ইজি, ক্লায়েন্ট জেনারেট করাও ইজি। আচ্ছা, যাই হোক। তো আমি একটা শীট নিলাম, এই শীটে আমরা হচ্ছে কিওয়ার্ড রাখবো এবং কম্পিটিটর রাখবো। তো ধরেন আমি একটা কিওয়ার্ডের জন্য কম্পিউটার অ্যানালাইসিস করতেছি। এই কিওয়ার্ডটা হবে এরকম। আপনারা শীট আপনাদের মতো বানাইতে পারেন, আমি এক এক সময় এক এক রকম ভাবে শীট বানাই, এটা আমার মানে কোনো নাই, মানে কোনো ফরম্যাট সবসময় ফলো করতে পারি না। কিওয়ার্ড, কারণ এক এক এজেন্সিতে এক এক রকম শীট মানে ফরমেশন দেখছি, তো যখন যেটা ভাল লাগে করি, এটা নিয়ে আসলে মাথা ব্যথা নাই, কারণ ক্লায়েন্টকে বুঝানোটাই হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে। তো কিওয়ার্ড আমি নিছি কি, বেস্ট ডেন্টিস্ট স্কারবোরো। আপনারা আপনাদের মতো আপনাদের যদি কারো এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে তার জন্য রিসার্চ করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন। আর যারা হচ্ছে নতুন তারা হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ডে, ওটা হোক লোকাল কিওয়ার্ড, হোক ই কমার্স কিওয়ার্ড, যাই হোক, আপনি রিসার্চ করে আমাকে অ্যাসাইনমেন্ট দিবেন, ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা এই টাইপেরই হবে কিছু একটা, হ্যাঁ। তো কিওয়ার্ডটা আমি নিছি বেস্ট ডেন্টিস্ট স্কারবোরো, এই কিওয়ার্ডের জন্য আমি রিসার্চটা করব। আচ্ছা, এই রোটা আমি আর ইউজ করব না, এই রোটা আমি পুরোটাই হচ্ছে কালার করে দিচ্ছি। এই আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের জন্য আমি কি কি দেখবো ক্লায়েন্টের, আমার কম্পিটিটরদের, কম্পিটিটরদের ফার্স্ট হচ্ছে আমি দেখবো মানে টপ ওয়ান কম্পিটিটর, কম্পিটিটর ওয়ান, ঠিক আছে, বা C1ও লিখতে পারেন, কম্পিটিটর ওয়ান, শর্টকাটে লিখলাম। আচ্ছা, এইভাবে লিখি। ওর বিজনেসের নেমটা লিখবেন, তো আমার প্রথম বিজনেসের এটা হচ্ছে ডলসন ডেন্টাল, ঠিক আছে, ডলসন, পুরো নেমটাই লিখবেন ডলসন ডেন্টাল। আমি এটা লিখে রাখলাম। কম্পিটিটর টু, কম্পিউটার টু হলো সেলিম কাপাডিয়া, ওকে। আমি জাস্ট সেলিম ডেন্টাল ধরেন এটাই লিখলাম আপাতত, কম্পিউটার টু, ওকে। আচ্ছা, এখন কম্পিউটারের ওয়েবসাইট লিংক, কম্পিউটারের ওয়েবসাইট লিংক, আচ্ছা,
এখানে এইভাবে দিব নাকি এই রোতে দিব, একটু চিন্তা করি, ওয়েট, কিভাবে দিলে ভালো হয়। নিচে নিচে দেই, এটাই বেটার হবে। আপনারা আপনাদের মতো করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার ওয়ান, কম্পিউটার টু। তো তাদের কম্পিউটার ওয়ান এর ওয়েবসাইটটা আমি এটার ভিতরেও দিতে পারবো। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে। সাপোজ কিছু একটা .com, সেম এখানেও দিয়ে দিবেন। আপনারা বুঝলে, ক্লায়েন্ট বুঝলেই হলো। কিছু একটা .com, তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন যাতে আপনি পরে ওই ওয়েবসাইটে আবার ঢুকতে চাইলে ঢুকতে যেতে পারেন, মানে যদি অনেকদিন পরে আপনি দেখতে চান বা কিছু। এরপরে আসেন, আর কি কি দেখবো আমরা, হ্যাঁ কি কি লিখবো এই রোটাতে, কি কি দেখা যাবে। প্রথম হচ্ছে আপনি দেখবেন যে আপনার এই কম্পিউটারের যে ওয়েবসাইটের ডোমেইন এজ দেখবেন। এটা আগে পরে হইতে পারে, এক এক ভিডিওতে আমি এক একটা আগে পরে রাখি বলি। ডোমেইন এজটা দেখবেন যে ডসনের ডোমেইন এজ কত, সেলিম ডেন্টালের ডোমেইন এজ কত। তো ডোমেইন এজটা কিভাবে দেখবেন, ডোমেইন এজের জন্য একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা কি এখন আছে এই জায়গায়, একটু দেখি। একটা এক্সটেনশন, ডোমেইন এজ চেকার, এই এক্সটেনশন দিয়ে দেখা যায়। আচ্ছা, এই এক্সটেনশনটা এখানে ইনস্টল আছে, আচ্ছা আমি একটু চেক করি। আর আরো একটা সিস্টেম দেখাই দিচ্ছি। তো এই ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটে থাকা অবস্থায় যদি আমি ডোমেইন এজ চেকারে ক্লিক করি, তাহলে আমাকে ডোমেইন এজটা দেখাবে 17 ইয়ার্স 106 ডেজ। ওকে, ওই 17 ইয়ার্স, হ্যাঁ ওইটা রাখলেই হবে, ডেজটা না রাখলেও হবে। ঠিক আছে। আর সেলিম কাপাডিয়া, ওর ডোমেইন এজ কত, ডোমেইন এজ 7 ইয়ার্স। ওকে, ডেজটা না রাখলেও হয়, ইয়ার্সটা রাখলেও হবে, জাস্ট। তারপরে এই তো, এখন এটা কেন নিলাম, একটা কোশ্চেন থাকে না, ডোমেইন এজ কেন নিতেছি, কারণ আমি অ্যানালাইসিস করতেছি। আচ্ছা, আমি লোকাল প্যাকেট গুলা নিছি না। আচ্ছা, লোকাল প্যাকেটটা না নিয়ে আমাদের উচিত ছিল এখান থেকে নেওয়ার, কারণ আমরা লোকাল প্যাকের কম্পিটিটর দেখবো হচ্ছে লোকাল এসইও যখন করব তখন ওই কম্পিটিটর নিব। আচ্ছা, আপনারা একটু মনে করেন যে এই যে দুইটা বিজনেস নিছি ওরা অর্গানিক্যালি র্যাঙ্কে আসছে। ঠিক আছে। সেলিম কাপড়িয়া ঠিক আছে, ডসনটা এখানে দেখতেছি না আমি, ডসনটা বাল ডেন্টাল সেন্টার এটা নেওয়া যেতে পারে। যাই হোক, ধরেন ডসনটাও আমার অর্গানিক্যালি ছিল, হ্যাঁ আমি অর্গানিক রেজাল্টে যারা আসতেছে তাদের অ্যানালাইসিস করতেছি। ঠিক আছে, তো একটু আপাতত আপনারা ধরে নেন আমরা লোকাল প্যাকেট গুলা করবো সামনে, লোকাল এসইও যখন কম্পিউটার অ্যানালাইসিস দেখবো, হ্যাঁ একটু আপনাদের জানাই নিলাম এটা। আচ্ছা, ডোমেইন এজটা কেন দেখবো একটু বলি, যে ডোমেইন এজটা দেখবো যে তারা আসলে কত বছর ধরে বিজনেস করতেছে এবং গুগলে কত বছর ধরে তাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে। কেন এটা দেখবো, কারণ ওল্ড ডোমেইন গুগল একটু বেশি ভ্যালু দেয়। তারা অনেক দিন ধরে বিজনেস করতেছে, অনেক ব্লগ দিছে, হ্যাঁ তাদের থেকে কাস্টমার বেনিফিট পাইছে। এটা কেন, কারণ হচ্ছে যে গুগল যেহেতু হেল্পফুল কন্টেন্ট, ইউজার সেন্ট্রিক কন্টেন্ট, হ্যাঁ যেটা ইউজারের জন্য লেখা বা ইউজারের জন্য সার্ভিসটা মেক করা, এরকম জিনিস গুগল পছন্দ করে। এখন তারা অনেক বছর ধরে সার্ভিস দিতেছে। তো এই কারণে আমার ডোমেইনেসটা দেখতে হবে যে আসলে আমি নতুন হিসেবে তাদের সাথে কম্পিট করতে পারবো কি না। ঠিক আছে, একটা জাস্ট কম্পারিজন যে তারা নতুন বিজনেস নাকি অনেক আগের বিজনেস। এখন এই ক্ষেত্রে আমার একটু মানে এই দুইটা যদি কম্পেয়ার করি, আমার কাছে একটু টাফ কম্পিটিটর হবে আমার জন্য ডসন ডেন্টালটা, কারণ তার এইজটা আমরা বেশি দেখতেছি। ঠিক আছে। আর সেলিম ডেন্টাল যেটা, এটা এইজটা একটু কম। ঠিক আছে, এটা আমার একটু ধরেন যদি বলি হাই মিডিয়াম লো, তাহলে এটা আমার মিডিয়াম একটা কম্পিউটার হতে পারে ডোমেইন এজ। এরপরে দেখবেন হচ্ছে আপনার যে যারা র্যাঙ্কে আছে বা যে দুইটা ওয়েবসাইট আপনি নিচ্ছেন, যে তিনটা ওয়েবসাইট আপনি নিচ্ছেন, তাদের হোম পেজের কন্টেন্টের লেন্থ। ঠিক আছে। কন্টেন্ট, কন্টেন্ট লেন্থ। ঠিক আছে। হোম পেজ,
এগুলা কিছু কিছু ফ্যাক্টর নতুন নতুন ভাবে আপনারা দেখবেন অনেকে, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করি, তখন দেখি যে এইভাবে কাজ করলে ভালো হবে, তো ওইটা নিয়ে কাজ করি, দেখি হ্যাঁ ভালো রেজাল্ট আসতেছে। ঠিক আছে। তো কন্টেন্টের লেন্থটা আমার অনেক ভিডিওতে আপনারা নাও পাইতে পারেন। হুম। তো লেন্থটা কেন দেখবো? কন্টেন্ট হোম পেজে ওরা কি দিচ্ছে দেখি, ডলসন ডেন্টালের এই লোকেশনের জন্য এটাই ওর হোম পেজ, মানে ল্যান্ডিং পেজ এইটা, হ্যাঁ, এই লোকেশনের জন্য। তো এটা মানে হোম পেজ না, আমি এটাকে হোম পেজ বললে ভুল হবে, এটা ল্যান্ডিং পেজ হবে। ঠিক আছে। যে পেজটা আসবে আপনার ওই পার্টিকুলার কিওয়ার্ডে, ল্যান্ডিং পেজ হবে। কন্টেন্ট লেন্থ কিভাবে দেখবো? ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি তার কন্টেন্ট গুলা জাস্ট কপি করে, একটা এক্সটেনশন আছে ওয়ার্ড কাউন্টার প্লাস, ওইটা দিয়ে কত ওয়ার্ডের কন্টেন্ট সেটা আপনি জাস্ট কন্টেন্ট যদি সিলেক্ট করেন, তারপরে ওই এক্সটেনশনটায় ক্লিক করলে, বা এক্সটেনশনে ক্লিক করা লাগবে না, আপনি রাইট ক্লিক করলে ওয়ার্ড কাউন্টার, এই যে ওয়ার্ড কাউন্টার আছে আমার কাছে, ওয়ার্ড কাউন্টার প্লাস ওই লেন্থটা দেখাই দিবে যে এই এই কন্টেন্ট যেটা সিলেক্ট করা হয়েছে, এই কন্টেন্টের লেন্থ কত। এই যে দেখেন আমার হচ্ছে লংগেস্ট, আচ্ছা সরি এটা না, ওয়ার্ড কাউন্ট হচ্ছে 68, মানে 68 ওয়ার্ডের কন্টেন্ট আমি যতটুকু পর্যন্ত সিলেক্ট করছি। ঠিক আছে। আবার ধরেন আরেকটু বেশি যদি আমি সিলেক্ট করি, ওইখানেই আছে, ওইখান থেকে নেই, এই যে এখানে এতটুকু সিলেক্ট করে যদি আমি ওয়ার্ড কাউন্টার প্লাসটায় দেখার চেষ্টা করি, ওয়ার্ড কাউন্ট হচ্ছে 128। ঠিক আছে। তো এরকম দেখবেন যে টোটাল টোটাল কন্টেন্টটা কিন্তু আপনারা নিয়ে দেখবেন। ঠিক আছে, টোটাল কন্টেন্টটা আপনি হচ্ছে অ্যানালাইসিস করে দেখবেন। আরো বিভিন্ন এক্সটেনশন থাকতে পারে, আপনারা যদি জানেন তাহলে গ্রুপে সবাইকে জানাই দিন। হ্যাঁ। অনেকে আবার এটাও করে যে একেবারে ফুল কন্ট্রোল এ দিয়ে পুরোটা হচ্ছে সিলেক্ট করে, সিলেক্ট করে তারপরে একটা মানে মেজারমেন্ট নিয়ে করে, এটা করতে পারেন। আবার ওয়ার্ড কাউন্টার দিয়ে করতে পারেন। আবার হচ্ছে এই যে এখন সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি হচ্ছে যদি একটা সাইট আছে ওয়ার্ড কাউন্টার ডট নেট, ঠিক আছে, এই সাইটে নিয়েও এই পুরো কন্টেন্টটা যদি আপনি পেস্ট করেন, এই জায়গাতে যদি পেস্ট করেন, তাহলে ওই যে 128 ওয়ার্ড কিন্তু দেখাচ্ছে, যতটুকু সিলেক্ট করছি ওয়ার্ড কাউন্টার আমাদেরকে সেম জিনিসটা দেখাইলো। হ্যাঁ। এক্সটেনশন দিয়েও দেখতে পারবেন, ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন। তো এইভাবে কন্টেন্টের লেন্থটা দেখার উদ্দেশ্য কি, যে তারা যে কন্টেন্টটা দিচ্ছে ওইটা আসলে কত লেন্থের, এর চেয়ে বেটার কন্টেন্ট আমি দিতে দিতে পারবো কিনা, আর এর চেয়ে লেন্দি কন্টেন্ট আমি দিতে পারবো কিনা, মানে কোয়ালিটিফুল এবং লেন্দি কন্টেন্ট। ঠিক আছে। সে যদি দেয় 500 ওয়ার্ড, আপনি আরো বেশি দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, যতটুকু বেশি দিবেন এবং ইনফরমেটিভ দিবেন, ইউজারকে টার্গেট করে দিবেন, তত আপনার মানে র্যাঙ্কিং এর অপরচুনিটি থাকবে। তো কন্টেন্ট লেন্থটা কত ওয়ার্ডের, তা ইন ওয়ার্ডস ব্র্যাকেটে লিখতে পারেন। লেন্থ তো লেন্থ ইন ওয়ার্ডস এ হবে, এটা তো আপনারা বুঝতেছেনই। তো লিখলাম আমি সাপোজ 128 ওয়ার্ড আমার ওই কন্টেন্টের লেন্থ, সাপোজ সবগুলো আমি সিলেক্ট যদিও করি নাই, ধরে নেন। তারপর হচ্ছে আরেকটা সাইটের কি অবস্থা, এইটার কন্টেন্টটা দেখি, এটাতে কন্টেন্ট আছে, এটাতে মনে হচ্ছে কন্টেন্ট আছে, হ্যাঁ। তো ওই সিঙ্গেল পোর্শন গুলো এইভাবে কপি করে করে নিয়ে নিয়ে আপনি একটা সাম করে দেখবেন। ঠিক আছে। তো আমি এটা একটু দেখে নিই, এটা কত, এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাসে দেখাচ্ছে 48। ওকে, এতটুকুতে 48 দেখাইছে। এখান থেকে যদি আমি একটু কপি করার চেষ্টা করি, ঠিক আছে, একটা এস্টিমেট আপনার, ঠিক আছে, এস্টিমেট একেবারে এক্সাক্ট বের করতে হবে এরকম না। 48, এখানে ধরেন 154, আমি ধরলাম হচ্ছে 140। ঠিক আছে, 140 আর 48, 188 হইলো। আর এদিক দিয়ে আমার এই যে লিস্ট অফ অল সার্ভিস, এটাও কিন্তু কন্টেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু লিঙ্কিং অপরচুনিটি যেহেতু আছে, করা যাবে। হ্যাঁ, প্যারাগ্রাফ গুলাতে লিঙ্ক করা যাবে, হেডিং গুলাতে লিঙ্ক করা যাবে, তার মানে এটাও একটা কন্টেন্ট হিসেবে কনসিডার করা যায়। তো এটাও আমি দেখতেছি 188 হয়েছে ওইখানে, আর এখানে কত আসতেছে 224। তাহলে 188 আর 224 যোগ করেন কত হয়। তারপরে আর আছে কিনা দেখি, 188, 224, 412। হ্যাঁ, 412, এখানে ওয়াই চুজ আছে, কিছু কন্টেন্ট আছে, লিঙ্কিং করছে দেখছেন, এখানে লিঙ্কিং করছে। তো এটাও একটা কন্টেন্ট না, আমরা এটাকেও দেখবো ওয়াই চুজ আস, এই ওয়াই চুজ আস সহই আপনারা হচ্ছে দেখবেন। এটার দেখি কত ওয়ার্ড কাউন্টার কত দেখায়, 412-র সাথে আরো 135 যোগ করি, 547 ওয়ার্ড।
এখানে ব্লগের কিছু কন্টেন্ট দেখাচ্ছে, এবং এখানেও লিঙ্কিং করা আছে ব্লগের ওই পেজগুলোতে, ব্লগ পেজগুলোতে, এগুলো আপনি নিতে পারবেন। এস্টিমেট একটা আইডিয়া আপনার হয়ে যাবে আর কি, সোজা কথা। 547-এর সাথে আরো যোগ করবেন 119। 547, 119, 666, 666। আর এইদিকে অ্যাওয়ার্ড উইন ডেন্টাল, আচ্ছা ওকে, আর নাই। এইখানে অ্যাবাউট এতটুকু কিছু রাখছে, এটাকেও কনসিডার করতে পারেন। তো সব মিলে আমরা বুঝতেছি যে 700 ওয়ার্ড ধরেন, সাপোজ 700 ওয়ার্ডের একটা কন্টেন্ট সে হচ্ছে তার ল্যান্ডিং পেজে রাখছে। ল্যান্ডিং পেজ কেন বলতেছি, আমি যে কিওয়ার্ডে সার্চ করতেছি, এই কিওয়ার্ডে যেই পেজটা তার ভিজিট মানে করতে পারতেছি আমি, হ্যাঁ, সার্চ পেজ যেটা শো করতেছে গুগল, সেই পেজটা, ঠিক আছে, ওইটা ল্যান্ডিং পেজ তার জন্য। তো ওই পেজে কন্টেন্ট কত, তো আমি দেখতেছি যে ডসন রাখছে মাত্র 128 ওয়ার্ড, আর সে রাখছে হচ্ছে যে সেলিম কাপাডিয়া ডেন্টাল মোটামুটি 700 ওয়ার্ডের মতো। তো আমি এই সেলিমের চেয়ে বেশি রাখতে পারি কিনা, বা এভারেজ 500-600 ওয়ার্ড রাখা যায় কিনা, যেটা হবে কি ওই ডসন থেকে বেশি, সেলিম থেকে কম। বাট যদি সেলিম থেকে আমি কম লিখি তাহলে ওটা তার চেয়ে বেশি কোয়ালিটিফুল কিনা, টু দা পয়েন্টে কথা বলছি কিনা, হ্যাঁ, এইটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। এই কারণে আমি শিটটার মধ্যে ওয়ার্ডটা লিখে রাখবো, আমার তাহলে আইডিয়া হবে। আগে যেই প্যারা খাইতাম এই কম্পিউটার অ্যানালাইসিস করতে গিয়া, সরি 700, মানে আমাদের প্রজেক্ট গুলো আসতো, এক একটা প্রজেক্ট $600-700 শুধু কম্পিউটার অ্যানালাইসিসের। তো অনেক টাইম নিয়ে করতে হতো, একদিন 2 দিন 1.5 দিন এরকম টাইম নিয়ে কম্পিউটার গুলাকে অ্যানালাইসিস করতে হতো, এবং অনেক ফ্যাক্টর দেখতে হতো। যদিও এখন অনেকগুলা কাজ করে না, যেমন এই যে এখানে শীটটায় যদি আমি যাই, আমার কেজিআর যেটা, এটা কিন্তু এখন আর কাজ করে না, আউটডেটেড। এটা আমি আগেও বলছি ক্লাসে, কেজিআরটা আর এখন মাপামাপির করার দরকারই নাই, ঠিক আছে। আর এখন এরপরে কি দেখবেন, যেই দুইটা সাইট নিছেন তাদের ব্যাকলিংক, তাদের ডিএ, ঠিক আছে, যে পেজটা আসছে ওটার পিএ, এগুলা দেখতে হবে। ডিএ, পিএ, পেজ আসলে পিএটা দেখবেন, আর যদি মেইন হোম পেজটা আসে ডিএটা দেখবেন, এটা করতে পারেন, ঠিক আছে। ডিএ পিএ দুইটাই রাখলাম ধরেন। ডসনের ডিএ কত একটু এখান থেকে দেখে নে। ডিএটা কি একটু বলি, অনেকেই নতুন জানেন না ডিএ কি। ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। এটা ব্যাকলিংকের ক্লাসে, মানে অফ পেজ এসইও এর একটা পার্ট থাকবে ব্যাকলিংক, ওই ব্যাকলিংকের ক্লাসে আপনারা বুঝবেন আরো ভালো। আমি শর্টলি বলে দিচ্ছি, ডিএ দিয়ে মানে ডোমেইন অথরিটি দিয়ে বুঝায় এই ওয়েবসাইটটা মানে কতটুকু প্রায়োরিটি পাওয়ার যোগ্য এবং কতটুকু ওল্ড, ঠিক আছে, কতটুকু ভ্যালুয়েবল কন্টেন্ট আছে, এ অনেক ক্রাইটেরিয়া একটা মেজারমেন্ট করে একটা মার্কিং করা হয়েছে 100-র মধ্যে। ডলসন ডেন্টালের মার্কিংটা হলো 100-র মধ্যে 37, মানে 37%, ঠিক আছে, ডিএ তার 37, সেলিম কাপাডিয়ার ডিএ হচ্ছে 9। এখন এই যে এই ক্রাইটেরিয়া কি কি, এগুলো আমরা সামনে অনেক জানতে পারবো, যে ডিএটা আসলে কেন বাড়ে। ডিএ হচ্ছে আপনার অনেক কিছুর উপর বাড়ে, আপনার কন্টেন্ট, আপনার লিঙ্কিং, আপনার ব্যাকলিঙ্ক, কত ব্যাকলিঙ্ক করছেন, কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাইছেন, হ্যাঁ, কে রেফার করতেছে, এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে এই মার্কিংটা দেয়। মার্কিংটা গুগল দেয় না, এটা দেয় হচ্ছে একটা টুল, একটা ওয়েবসাইট, হ্যাঁ, একটা বিজনেস, এটা হচ্ছে মজ। এই নামটা আপনারা শুনছেন, অনেকে অনেকে শুনেন নাই। তো মজ নিয়েও আমরা শুনছেন, হ্যাঁ আপনারা শুনছেন, কিওয়ার্ড রিসার্চের একটা টুল। এই টুলে হচ্ছে ডিএ পরিমাপ করে ওরা, হ্যাঁ, বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে, মিজার করে, তারপরে একটা ওয়েবসাইটের ডিএটা হচ্ছে দেখায়। আচ্ছা, ডিএ আর পিএ হচ্ছে কি, পিএ হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটি বলতে যে ডি এর মতোই, সেটা হচ্ছে যে ডিএটা দেখে একটা ডোমেইনের, হ্যাঁ, ফুল ডোমেইনটার অথরিটি কত বা ভ্যালু কত, পাওয়ার কত, অথরিটি মানে পাওয়ার, যে এইটা আসলে কতটুকু স্বীকৃতি প্রাপ্ত, হ্যাঁ। ডোমেইনের অথরিটি যত বেশি তত বুঝাবে যে এটা প্রাধান্য বেশি পাইতেছে, এটাতে ভালো কন্টেন্ট আছে, এটাতে ভালো ব্যাকলিঙ্ক আছে, ভালো জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাইছে, এরকম ইগুলা বুঝায় আর কি, হ্যাঁ। আর ডিএ কম মানে নতুন ওয়েবসাইট, যা একেবারেই নতুন ওয়েবসাইটে ডিএ থাকে 1, ডিএ 0 হয় না, ডিএ 1 দিয়ে শুরু হয় আর কি, 100 পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, গুগলের প্রপার্টি গুলার দেখেন ডিএ কত, গুগলের যে কোনো প্রপার্টি দেখবেন ডিএ 190+। হোয়াটসঅ্যাপের ডিএ কত দেখেন 97, ফেসবুকের ডিএ কত দেখেন আপনারা চেক করেন।
না, 62 হচ্ছে ওয়ার্ড কাউন্টারের ডিএ। হ্যাঁ, তো এই ডিএটা ডিরেক্ট কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথাবার্তা বলবো, দরকার নাই এখন। তো আমাদের ডিএটা কেন দেখা উচিত, যে আসলে সে কতটুকু ভ্যালু পাওয়ার যোগ্য, হ্যাঁ, বা কতটুকু রিসোর্স তার মধ্যে আছে, একটা এস্টিমেট আইডিয়া পাওয়ার জন্য। তো আমরা দেখতেছি ডলসনের ডিএ হচ্ছে 37, ডলসনকে আমরা দিলাম 37। এই মজবারটা আপনারা ইনস্টল করছেন আশা করি, এবং এটা লগ ইন সাইন আপ করে লগ ইন করে রাখলে তারপরে মজবারে ক্লিক করলে এই ডিএটা দেখবেন আপনারা যে কোনো সাইটের জন্য। আর যদি এইভাবে না করতে পারেন, তাহলে হচ্ছে ডোমেইন অথরিটি চেকার বা ডিএপিএ চেকার এরকম লিখে যদি সার্চ করেন একটা ওয়েবসাইট পাবেন। মজ মজও আসবে, মজে দেখতে পারবেন দিনে মনে হয় 5টা বা 10টা একদিনে। আর এইটাতে আপনি আনলিমিটেড দেখতে পারবেন, মজের ডাটাটাই দেখাবে। ঠিক আছে, ওয়েবসাইট এসইও চেকার, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। দেখেন আমি যদি ডসনের লিঙ্কটা ধরাই দেই, ডসনের লিঙ্কটা যদি আমি নিয়ে দিয়ে দেই, আই এম নট এ রোবট ক্যাপচাটা ফিল আপ করবেন, তারপর চেক ডিএপিএ। দেখেন ডিএ 37, পিএ হচ্ছে 30, দুইটাই পেয়ে গেলেন এই ওয়েবসাইট থেকে। তো ডিএ 37, পিএ হচ্ছে 30, পেজ অথরিটি মানে এই পেজটার অথরিটি কেমন, পাওয়ার কেমন। ঠিক আছে, আর ডিএ মানে বুঝেছে হোল ওয়েবসাইটটা, মানে ক্যালকুলেট করে সবগুলো পেজ, হ্যাঁ সবগুলা লিঙ্কিং, সবকিছু ব্যাক লিঙ্ক ক্যালকুলেট করে তারপর হচ্ছে মানে টোটাল। হুম, ওইখানে হচ্ছে 37, আর পিএ ওই পেজটার, শুধু ওই পেজটার, হ্যাঁ আমরা যে ল্যান্ডিং পেজটা আছি এটার হচ্ছে 30। সেম ভাবে সেলিমের হচ্ছে 9। আচ্ছা, সেলিমের ওয়েবসাইটটা নেই, পিএ কত একটু দেখে নিই। পিএ হচ্ছে 34। ঠিক আছে, তার পিএ ভালো, ডিএটা একটু কম আছে। ডিএ কম আছে তার মানে বোঝা যাচ্ছে আসলে তার ব্যাকলিংকের পরিমাণটা কম। ব্যাকলিংকের পরিমাণ ভালো থাকলে এবং ব্যাকলিং গুলো ইন্ডেক্স হলে তখন ডিএটা বাড়তে থাকে। তো এটার ব্যাকলিং কম, এটার ব্যাকলিং বেশি, বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আর কি দেখবেন, আর দেখতে পারেন হচ্ছে আপনারা কেজিআর তো আমরা বাদ দিব, ইউআই ইউএক্স দেখবেন, তারপরে কম্পিউটার ইউআরএল, যে ওটা কি আসলে হোম পেজ নাকি হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, অন্য কোনো পেজ, হ্যাঁ লোকেশন পেজ ওইরকম কিছু কিনা। তার কন্টেন্টের কোয়ালিটি দেখবেন, চেক করবেন। ইউআই ইউএক্সটা কেমন, নেভিগেশনটা মানে ইজিলি কাস্টমাররা তার ওয়েবসাইট থেকে বুঝে সার্ভিস নিতে পারবে কিনা, বা যে কি বলে কল দিতে পারবে কিনা, বা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে কিনা ইজিলি। এই যে দেখেন কত সুন্দর করে রাখছে, যে মেক এন অ্যাপয়েন্টমেন্ট একেবারে উপরে, কনসালটেন্সি এগুলা রেখে দিচ্ছে, এই যে ফোন নাম্বার বা কবে কবে খোলা না খোলা এগুলা রেখে দিচ্ছে। হ্যাঁ, আবার সোশ্যাল লিঙ্ক গুলাও দিয়ে দিচ্ছে। এই যে ফোন নাম্বার দেখেন এখানে দেওয়া দেওয়া আছে, এটা কি, এটা ফোন নাম্বার না মনে হয় না, এটা কি আমি জানি না, যাই হোক এখানে ফোন নাম্বার দেখতেছি, এখানেও সোশ্যাল লিঙ্ক ধরাই দিচ্ছে। ঠিক আছে, আবার যদি নিচে যান ম্যাপও দেখতে পারবেন আপনারা, খুবই সুন্দর। এবং লোকাল এরিয়া টার্গেট করে সে বানাইছে, লোকাল প্যাকেজ যেহেতু র্যাঙ্ক করছে, লোকাল এরিয়া টার্গেট করছে দেখে ম্যাপটা এখানে দিছে। তো ম্যাপ থেকেও আপনি আইডিয়া পেয়ে যাবেন তার আসলে এক্সাক্ট লোকেশনটা কোথায় এই ডেন্টাল ক্লিনিকের। আবার এখানেও আপনার বাটন দিয়ে দিচ্ছে কবে কবে খোলা না খোলা, হুম, সিরিয়াল দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, এরকম অনেক কিছু দেখবেন। তো এই যে হোল ইউআই ইউএক্স একজন ইউজারের জন্য ইজিলি অ্যাক্সেসিবল, প্রত্যেকটা পেজ বা সে কি কি সার্ভিস দেয়, ক্লিনিক কি কি সার্ভিস দেয় সেটা দেখতে পারতেছি, কোন কোন লোকেশনে তার সার্ভিস আছে সেটা দেখতে পারতেছি, তাদের সম্পর্কে যদি আমি জানতে চাই এখান থেকে জানতে পারতেছি, কন্ট্যাক্টের আলাদা পেজ আছে ওইখানে যাইতে পারতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আপনি দেখবেন এখানে শীটে উঠানোর কিছু নাই। তারপরে সেলিম কাপাডিয়া, এটাতে যদি আসি, কাপাডিয়া বলতে কাপারিয়া হবে আর কি, ওই ইন্ডিয়ান তো, ইন্ডিয়ান মনে হচ্ছে, ইন্ডিয়ান অরিজিন। তো এইখানে আপনার ইউআই ইউএক্স টা কেমন, কল দেওয়া যায় কিনা, বা বাটন বা এরকম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো, এই যে কিছু ফর্ম আছে, আচ্ছা ওকে, সার্চ বক্স আছে ভালো। এই যে অ্যাপয়েন্টমেন্টের, হ্যাঁ বাটন পাইছি, গাইডলাইন দিচ্ছে হচ্ছে কোভিড 19 এর জন্য আছে।
সাইটটা আপডেট করে না, কোভিড-19 তো আর এখন নাই, এটা দেওয়া এখন দরকারও নেই, আননেসেসারি পুরোপুরি। এই যে কলাস বাটন, এরকম কলাস বাটনটা আপনারা ট্রাই করবেন বিভিন্ন সাইটের জন্য যখন কাজ করবেন। আপনি নিজে যদি পারেন তো বাটন অ্যাড করে দেওয়ার আহ, করবেন। যদি না পারেন তাহলে হচ্ছে তাকে জানাবেন ক্লায়েন্টকে, বা যদি ডেভেলপারের সাথে ডিজাইনের সাথে কানেক্টেড থাকেন তাকে বলবেন যে বাটন দিতে। হ্যাঁ, বাটন বিভিন্ন হইতে পারে, গেট এন এস্টিমেট হইতে পারে, কল বাটন হইতে পারে, অ্যাপয়েন্টমেন্ট, কনসালটেন্সি, এরকম বাটন হইতে পারে। হ্যাঁ, ব্লগ আছে কিছু। এই যে ফটো গ্যালারি, এটা কিন্তু একজন ইউজারকে অ্যাট্রাক্ট করার জন্য রিভিউ, ফটো গ্যালারি এগুলো কিন্তু ভালো কাজ করে। হ্যাঁ, এটা ভালো করছে যে হ্যাঁ, আচ্ছা ওদের ডেন্টাল ক্লিনিকটা কেমন, সে কিন্তু এই ওয়েবসাইটে আসলে বুঝতে পারতেছে যে হ্যাঁ ভালো, বা নিট এন্ড ক্লিন তাদের সার্ভিস গুলা, বা তাদের যে কি এগুলা কি বলে মানে প্রোডাক্ট গুলা বা টুল গুলা, হ্যাঁ যন্ত্রগুলো আর কি, মেশিনারি, এগুলো হচ্ছে ভালো মনে হচ্ছে। তো আপনার তখন পছন্দ হলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। হুম। আচ্ছা, আর এই যে কবে খোলা বন্ধ এগুলা দেখতে পাচ্ছি ভালো। তো এখন এইটার সাথে আপনার ক্লায়েন্ট মানে যার জন্য আপনি করতেছেন অ্যানালাইসিস, তার কি কি গ্যাপ আছে এটা আপনি নোট ডাউন করবেন। হ্যাঁ, আপনি চাইলে একটা এক্সট্রা ট্যাব নিয়ে ওইখানে লিখে রাখতে পারেন যে ইউআই ইউএক্স এ আপনি ইস্যু পাইছেন, যে তার যেগুলো আছে ওগুলো আপনার নাই। হ্যাঁ, তাদের যেগুলো আছে ওগুলো আপনার ক্লায়েন্টের নাই, এটা আপনি তাকে নোট করে একটা নতুন ট্যাবে এটা লিখে দিতে পারেন। ঠিক আছে। ওকে, এইটা একটা কন্টেন্ট টাইপস, এখানে উঠানোর দরকার নাই, এটা ডিএপি এ উঠাইছি। আর কি কি আছে একটু দেখি। ওকে, এইবার দেখতে হবে যে তার ব্যাকলিংকের কি অবস্থা। নাম্বার অফ ব্যাকলিংস, নম্বর অফ ব্যাকলিংস, আর নম্বর অফ রেফারিং ডোমেইন বলে এটাকে, রেফারিং ডোমেইন, রেফারিং ডোমেইন। এই জিনিসগুলা কি একই জিনিস? ঠিক আছে। ওকে, একই জিনিস, একটু ডেফিনিশনটা আলাদা হবে। ব্যাকলিংক, ব্যাকলিংক সম্পর্কে অনেকেই জানেন, আমি যারা না জানেন তাদের জন্য একটু শর্টলি বলে দিচ্ছি, সামনে আপনারা আরো ডিটেল শিখতে পারবেন। ব্যাকলিংক হচ্ছে যে ধরেন এই যে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে dawsondental.ca, এই ওয়েবসাইটটার লিংক, এই লিংকটা আপনি কোনো একটা জায়গায়, কোনো একটা নিউজ পেপারে বা কোনো একটা আর্টিকেলে, কোনো একটা ওয়েবসাইটে একটা ডেন্টাল রিলেটেড কিছু পড়ার সময় একটা লিংক পাইছিলেন, যেই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাকে এই ডওসন ডেন্টালে নিয়ে আসছে। তো এই ডওসন ডেন্টালের জন্য ওই লিঙ্কটা হচ্ছে ব্যাকলিঙ্ক, যে একটা নিউজ পেপার থেকে সে একটা লিঙ্ক পাইছে, বা একটা আর্টিকেল, একটা ম্যাগাজিন থেকে সে একটা লিঙ্ক পাইছে। হ্যাঁ, যে লিঙ্কে ক্লিক করলে মানুষ তার ওয়েবসাইটে আসতেছে, এইটা এই ডওসন ডেন্টালের জন্য একটা ব্যাকলিঙ্ক। আর যেই নিউজ পেপারে অথবা যেই ব্লগে আপনি লিঙ্কটা পাইছেন তার জন্য হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক। সে এক্সটার্নাল লিঙ্ক করছে, কাকে লিঙ্ক করছে? ডসন ডেন্টালকে। আর ডসন ডেন্টাল বলবে যে আমি একটা ব্যাকলিঙ্ক পাইছি ওই নিউজ পেপার থেকে অথবা ওই ম্যাগাজিন থেকে বা ওই নিউজ পোর্টাল থেকে। ঠিক আছে, বা একটা ব্লগ সাইট থেকে, এরকম কিছু একটা। ঠিক আছে। তো ব্যাকলিঙ্ক একজন প্রশ্ন করছিলেন কয়েকটা ক্লাস আগে, বা গত ক্লাসেই মনে হয়, যে ব্যাকলিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক সেম কিনা, ওই দিনে অ্যান্সারটা দিছিলাম, আজকে আর একটু ভাইঙা দিলাম। তো বুঝছেন এই ব্যাকলিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্কের উদাহরণটা? ব্যাকলিঙ্ক, যে লিঙ্কটা তার কাছে আসছে, ডওসন ডেন্টাল বলবে যে এটা আমার ব্যাকলিঙ্ক, ব্যাক থেকে আসছে, কোন একটা এক্সটার্নাল সাইট থেকে তার ওয়েবসাইটে আসছে, ঢুকছে আর কি। ঠিক আছে। আর ওই সাইটটা বলবে যে আমার ওয়েবসাইট থেকে একটা এক্সটার্নাল লিংক গেছে, কার কাছে গেছে? ডসনের কাছে গেছে, ডসন ডেন্টালের কাছে গেছে। এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, আসিফ ভাই যেটা বলছে হাইপার লিঙ্ক, ওই যেই সাইট থেকে লিঙ্ক পাইছে ওই সাইটটা বলবে কি যে আমি হাইপার লিঙ্ক করছি, কাকে করছি? ডসন ডেন্টালকে করছি। আর ডসন ডেন্টাল বলবে আমি একটা ব্যাক লিঙ্ক পাইছি ওই নিউজ পেপার থেকে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। হ্যাঁ, গুগল রিভিউ ম্যাটার করে, এবং রিভিউ দেখলে কিন্তু মানুষ সার্ভিসটা পারচেস করবে। ঠিক আছে। তো আমার এই পুরো ইউআই ইউএক্স এ আমার দেখতে হবে যে হ্যাঁ তারা কি রিভিউ রাখছে। তো আমি যদি গ্যাপ পাই, হ্যাঁ তারা রিভিউ রাখে নাই, তো আমি রিভিউ রাখার চেষ্টা করব, যে আমার ক্লায়েন্টের রিভিউ, যে আগে যে সার্ভিস দিয়ে রিভিউ পাইছি রিভিউ গুলো যাতে থাকে, এই কারণে রিভিউ রাখবো। তো গ্যাপ গুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, অ্যানালাইসিসটা করতেছি যে গ্যাপ, বা তারা যেই কারণে র্যাঙ্কে আছে, কেন র্যাঙ্কে আছে,
এই জিনিসগুলো বের করার জন্য। হ্যাঁ, তাদের এই যে ধরেন আমার আমার কিন্তু অ্যানালাইসিসের অনেক কিছু আছে, অনেক স্কোপ আছে। আমি যদি এখানে হোভার করি, দেখেন আমার একটা মেনু আসতেছে। মেনুটা কিভাবে আসছে বলেন? এটাকে বলা হচ্ছে মেগা মেনু। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা এটা জানেন, যে মেগা মেনু আকারে আসতেছে, যে অনেকগুলা সার্ভিস আমাকে একটা বড় মেনু করে তারপর দেখাইতেছে। ঠিক আছে, মানে মেনু এর সাব মেনু গুলা দেখাইতেছে একটা বড় পরিসরে। হ্যাঁ, ফুল ওয়াইড, এটাকে বলে মেগা মেনু। তো এই সাইটে মেগা মেনু আছে, আমার ক্লায়েন্টের সাইটে আছে কিনা, এবং ক্লায়েন্ট এতগুলা সার্ভিস দিতেছে কিনা, এটা আমার অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যদি সার্ভিসই কম দেয় তাহলে তার মেগা মেনু করে লাভ নেই। ঠিক আছে, আমি ক্লায়েন্টকে জানাইতে পারি যে দেখো তার মেগা মেনু আছে, সে ডেন্টাল সার্ভিসের মধ্যে এই এই সার্ভিস গুলো এইভাবে রাখছে, তাকে স্ক্রিনশট পাঠাইতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু একটা অ্যানালাইসিসের পয়েন্ট। আমার যে সবই শিটে রাখতে হবে বা গদবাঁধা যে শিট গুলা দেখায় আপনাদেরকে, এটা আসলে না, ব্যাপারটা এরকম। অ্যানালাইসিসের অনেক স্কোপ আছে, অনেক কিছু আছে এখানে। তারপরে দেখেন এই জায়গাতে সিলিং কাভারটি ওরা কিভাবে রাখছে। সার্ভিস, আচ্ছা, ওদের যে মেনুটা এটা নর্মাল গতানুগতিক, যেটা যে মেনু বা ক্যাটাগরি যদি বলেন, মেনু, মেনুর ভিতরে সাব মেনু, সাব মেনুর ভিতরে সাব সাব মেনু। ঠিক আছে, এই যে অনেকগুলো রাখছে। তো এটা ওরা চাইলে মেগা মেনু করতে পারতো। এখন হচ্ছে স্ক্রল ডাউন করে দেখতে হবে। আচ্ছা, যাই হোক, তো সার্ভিস গুলা হচ্ছে আমরা দেখবো যে এই সার্ভিস গুলা আমার ক্লায়েন্ট দিচ্ছে কিনা বা দিতেছে কিনা। হুম, বা এই যে ফরমেশনটা, নেভিগেশনটা, যে জেনারেল ডেন্টিস্ট্রির ভিতরে ওরা এইগুলা রাখছে, আমার ক্লায়েন্ট কিভাবে রাখছে। কসমেটিক ডেন্টিস্ট্রিতে এই সার্ভিস রাখছে, আমার ক্লায়েন্ট রাখছে নাকি রাখে নাই, বা কিভাবে রাখছে, এই জিনিসগুলো আমাদেরকে এক এক বিজনেসের জন্য এক এক ভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে, যে কম্পিটিটররা আসলে সাজাইছে কিভাবে। হ্যাঁ, তারা যে ইমেজ গুলা ইউজ করতেছে, কেমন ইমেজ ইউজ করতেছে। সবকিছু অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, আর শিটে রাখার জন্য মোটামুটি আমরা ব্যাকলিংক, তারপর হচ্ছে ডোমেইন এজ, আগে কেজিআর রাখতাম, কেজিআর এখন লাগে না রাখার। কন্টেন্ট লেন্থ, এগুলো করতে পারেন। তারপর হচ্ছে আপনার আরো কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে যদি স্পেসিফিক কম্পিটিটর না ধরেন, হ্যাঁ, এটা বলতেছি একটু পরে। নম্বর অফ ব্যাকলিংটা আমরা একটু দেখে আসি। রিসার্চ কয়েক রকমের হইতে পারে, আমরা এখন কম্পিটিটর ধরে তারপর রিসার্চটা করতেছি। হ্যাঁ, স্পেসিফিক দুইটা কম্পিটিটর নিয়ে কাজ করতেছি। তো নম্বর অফ ব্যাকলিং, ডলসনের জন্য নম্বর অফ ব্যাকলিং কত, আমরা ডলসনটাকে কপি করব। এটা ফ্রি টুল দিয়েও দেখা যায়, টুলস এর নাম হচ্ছে ব্যাকলিং চেকার, লিখলেই হবে, অনেক টুলসই আসে। ব্যাকলিং চেকার, এইচরেফস আসতেছে, দেখি এইচরেফস দিয়ে দেখি, ফ্রিতেই দেখা যাবে। আরো অনেক টুলস আছে, স্মল এসইও টুলস থেকে দেখা যাবে। স্মল এসইও টুলসটা আমি প্রেফার করব এই ক্ষেত্রে। এটাতে একটা এক্সট্রা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে ব্যাকলিংটা নো ফলো নাকি ডু ফলো, এটাও আপনাকে দেখাবে স্মল এসইও টুলস। ঠিক আছে, মানে ফ্রি টুলস হিসেবে স্মল এসইও টুলসটা এই এক্সট্রা সুবিধাটা আপনাকে দিবে। ওকে, চলেন আমরা ওয়েবসাইটটা পেস্ট করি। মিনহোয়াইল আমি একটু পানি খেয়ে আসি। এন্টার ইউআরএল, এন্টার ইউআরএল এ আমরা হচ্ছে লিঙ্কটা প্লেস করব। হোম পেজের লিঙ্কটা দিলেই হবে, এখানে আর ল্যান্ডিং পেজ দরকার নাই। ল্যান্ডিং পেজও দেখতে পারেন, সমস্যা নাই। ল্যান্ডিং পেজ আসলে ল্যান্ডিং পেজ দেখবেন, সমস্যা নাই। ল্যান্ডিং পেজে কয়টা ব্যাকলিং করা হয়েছে এটা দেখতে পারেন। হ্যাঁ, ল্যান্ডিং পেজের ব্যাকলিংটা দেখাই যুক্তিযুক্ত, যেহেতু ওদের লোকেশন ল্যান্ডিং পেজটাই আসছে আমার কিওয়ার্ডে। এখানে হোম পেজটা আসলে দেখে লাভ নাই। তারপরও আমি দেখতেছি ওদের হোম পেজে আসলে কয়টা ব্যাকলিংক আছে, একটু দেখি, একটা আইডিয়া হয়ে যাবে। তো যতটা থাকবে ওই রকম একটা অ্যামাউন্ট, অথবা ওর চেয়ে বেশি একটা অ্যামাউন্টের যদি আমি হাই কোয়ালিটি লিঙ্ক নিতে পারি। দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে ব্যাকলিংক, অনেক ব্যাকলিংক তো, আচ্ছা, 77,800 সামথিং। আচ্ছা, আর রেফারিং ডোমেইন, ওকে। আর এই ব্যাকলিংক গুলোর মধ্যে ডু ফলো ব্যাকলিংক হচ্ছে 71,000, নো ফলো ব্যাকলিংক হচ্ছে 5,000। আচ্ছা, এখন ব্যাকলিংক আমরা তো বুঝলাম, রেফারিং ডোমেইনটা কি, রেফারিং ডোমেইন ও ব্যাকলিংক।
রেফারিং ডোমেইন হলো যে কয়টা ডোমেইন থেকে আপনার ব্যাকলিংক আপনার ওয়েবসাইটটা, হ্যাঁ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ব্যাকলিংক পাইছে। কয়টা ওয়েবসাইট থেকে পাইছে? 1500টা ওয়েবসাইট থেকে পাইছে। 1500টা ওয়েবসাইট থেকে আপনার 77,000 ব্যাকলিংক পাইছে। মানে হইলো 1500 1500টার মধ্যে এমন কিছু সাইট আছে যেগুলা থেকে মাল্টিপল ব্যাকলিংক গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিক নাম্বারটা, যে এই 1500 হচ্ছে আপনার আসলে অ্যাকচুয়াল ব্যাকলিংক। ঠিক আছে, এখন একটা ওয়েবসাইট থেকে যদি আপনি অনেকগুলা ব্যাকলিংক নেন, আপনার লিঙ্ক অথরিটি বা লিঙ্ক জুস ওই একই পরিমাণ পাস হবে, লিঙ্ক কাউন্ট হবে, কিন্তু একই পরিমাণ লিঙ্ক জুসটা বা লিঙ্ক ভ্যালুটা আপনি পাবেন। লাইক ধরেন আপনার একটা ট্যাঙ্ক বা একটা জগ বা একটা কলসি যদি চিন্তা করেন, হ্যাঁ ওই কলসিটাকে যদি আপনি একটা ছিদ্র করেন, তখন যেই পানিটা পাবেন, ঠিক আছে, ওই পানিটা ওই কলসিটা খালি হইতে যে পানিটা বের হবে, ধরেন কলসিটা 5 লিটার, আপনি একটা ছিদ্র করলে 5 লিটার পানি বের হয়ে যাবে, ঠিক আছে, যতক্ষণ আপনি বের করতে দিবেন। আবার যদি 4-5টা ছিদ্র করেন, আপনার কিন্তু ওই 5 লিটার পানি বের হবে, এর চেয়ে বেশি বের হবে না। ঠিক আছে, মানে ওই জুস বা ওই ভ্যালুটা একই পাবে। এখন এই যে 77,000 ব্যাকলিংকের যে ভ্যালুটা, এটা যদি 77,000 নাও হইতো, এটা যদি 1500ই থাকতো, সেম ভ্যালুটাই পাইতো। ঠিক আছে, তবে লিঙ্ক হিসেবে গুগল লিঙ্ক পছন্দ করে, এই কারণে একই সাইটে কয়েকবার ব্যাকলিংক করা হয়েছে। জিনিসটা কি আপনারা বুঝছেন? আর একটু সহজ করে বুঝাই, যে একটা সাইট থেকে ধরেন লাইক ধরেন আমার ধরেন ব্যাকলিংক একটা, আর একটু সহজ করে বুঝাই, তো অনেক কমপ্লেক্স হয়ে গেছে ব্যাপারটা। আমার একটা ব্যাকলিংক পাইছি আমি একটা সাইট থেকে, ধরেন হচ্ছে প্রথম আলো থেকে আমি একটা ব্যাকলিংক পাইছি। এখন তাহলে আমার রেফারিং ডোমেইন হবে কয়টা? আমার ডোমেইনের নামটা হচ্ছে প্রথম আলো, তাহলে আমার রেফারিং ডোমেইন এক। ব্যাকলিংক কয়টা? এক। এখন আমি 1 মাস পরে আবার প্রথম আলোকে বললাম আমাকে আরেকটা ব্যাকলিংক দাও, এখন আবার ব্যাকলিংক দিল, তাহলে আমার ব্যাকলিংক কয়টা হলো? দুইটা। কিন্তু ডোমেইন কয়টা? আগেও প্রথম আলো থেকে ব্যাকলিংক নিছি, 1 মাস পরে আইসাও প্রথম আলো থেকে ব্যাকলিংক নিছি। ডোমেইনের নামটা কি? প্রথম আলোই রইলো, কিন্তু আমার ব্যাকলিংক কয়টা হইলো? দুইটা হইলো। আবার 10 দিন পরে বললাম আরেকটা ব্যাকলিংক দাও, ঠিক আছে, তো আরেকটা ব্যাকলিংক দিল, তো ডোমেইন কয়টা হলো? একটা। লিঙ্ক কয়টা হলো? তিনটা। ঠিক আছে, তো সাইট আমার একটা, এই ডোমেইন কিন্তু একটাই থাকতেছে, কিন্তু আমার লিঙ্ক বাড়তেছে। তো একটা সাইট থেকে আমি 100টা 200টা 500টা ব্যাকলিংক করে নিতে পারি সময়ে সময়ে। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝছেন? এটা কি ক্লিয়ার আপনারা যে রেফারিং ডোমেইনটা কি আর ব্যাকলিংকটা কি? সেম জিনিসই, ডোমেইন হচ্ছে একটা ইউনিক নাম্বার, আর ওই ডোমেইন থেকে অনেকগুলা লিঙ্ক পাওয়া যাইতে পারে, লিঙ্ক নেওয়া যাইতে পারে। এই জিনিসটা বুঝছেন? যারা বুঝেন নাই বলেন, আবার বুঝাই দিব, সমস্যা নাই। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। যদি কেউ এখন না কোশ্চেন করতে পারেন সমস্যা নেই, গ্রুপেও কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ কোশ্চেন করেন, যারা বুঝছে তারাও আপনাকে বুঝাই দিতে পারবে। আর আমি মেসেজ দেখলে তো আপনারা জানেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা হ্যাঁ, নো ফলো ডু ফলোতে আসতেছি। নো ফলো ডু ফলোটা বলতেছি, ওকে, এটা নিয়ে এখনো বলি নাই। আচ্ছা, এখন নো ফলো আর ডু ফলো। ডু ফলোটা হচ্ছে যে আপনাকে যাদের থেকে ব্যাকলিংক নিছেন, যাদের থেকে ব্যাকলিংক নিছেন, আরেকটু আচ্ছা আরেকবার বলি তাহলে, হ্যাঁ, একজন হচ্ছে হয়তো বা একটু বুঝতে চাইতেছে। তো রেফারিং ডোমেইনটা হচ্ছে যে একটা ইউনিক নাম্বার। হুম আম, ধরেন মানে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি নতুন একটা ওয়েবসাইট, আর আমার ওয়েবসাইটটা হচ্ছে 10 বছর বা 20 বছর আগের ওয়েবসাইট, যেটার লিঙ্ক ভ্যালু অনেক ভালো, বা যেটা গুগলের কাছে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। অলরেডি আমার ট্রাফিক ধরেন অনেক, হুম কয়েক লাখ ট্রাফিক মাসে আমার ওয়েবসাইটে আসতেছে। আর আপনি নতুন একটা ওয়েবসাইট, এখন আপনি ব্যাকলিংক করতে চাচ্ছেন, তো আপনি আমার কাছে আইসা বললেন, মানে যে কোশ্চেন করছেন তাকে বলতেছি আর কি, আমার কাছে এসে বললেন যে ভাই আমার একটা লিঙ্ক লাগবে। ঠিক আছে, এখন ওটা হইতে পারে পেইড লিঙ্ক, হইতে পারে হচ্ছে ফ্রি লিঙ্ক, আমি ফ্রিতে আপনাকে দিতে পারি, পেইড লিঙ্ক যাই দিই, যদি আমার ওয়েবসাইটের অথরিটি ভালো থাকে, আমার ওয়েবসাইটের ট্রাফিক ভালো থাকে, আমার ওই লিঙ্কটা আপনার জন্য ভালো কাজ করবে। ঠিক আছে, তো আপনি আইসা বললেন যে ভাই লিঙ্ক লাগবে, ওকে, আমি আমার আর্টিকেলে বা কোথাও আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন আপনার বিজনেসের নাম abrarjawad.com। এখন আমি কোনো জায়গায় আপনাকে নিয়ে কিছু কথা বলে আপনার নামের উপর আবরার জাওয়াদ নাকি কি যেন নামটা দেখলাম, যাই হোক, তো আপনার নামের উপরে আমি লিঙ্ক করে দিলাম abrarjawad.com এর ওয়েবসাইটে। তো এখন যারা রিডার তারা আইসা যখন এই লিঙ্কটা দেখবে, আপনার কাছে যাওয়ার পসিবিলিটি থাকবে, এবং গুগল যখন আমার ওয়েবসাইট ক্রল করবে
তখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেখে আপনার ওয়েবসাইটেও সে হচ্ছে মানে বুঝবে যে এই ওয়েবসাইটটা মনে হয় ভালো, আপনার ওয়েবসাইটও একটা ভালো পাইলো, গুগলের কাছে ইমপ্রেশন পাইলো। তো এই যে আমার থেকে লিঙ্ক নিছেন, তাহলে আমার যে ওয়েবসাইটটা imranKhan.com এইখান থেকে লিঙ্ক নিছেন, মানে আপনার লিঙ্ক হয়েছে একটা, ব্যাকলিঙ্ক একটা হয়েছে। আর ডোমেইন কিন্তু আমার একটা, একটা থেকে একটা লিঙ্ক দিছি। এখন আবার 10 দিন পরে এসে আমাকে বললেন যে ভাই আমাকে আরেকটা লিঙ্ক দেন, অন্য একটা আর্টিকেল থেকে একটা লিঙ্ক দেন। হ্যাঁ, বা একটা আপনি আর্টিকেল লিখে নিয়ে আসছেন, বলতেছেন যে ভাই এই আর্টিকেলটা পোস্ট করে এখান থেকে আমাকে একটা লিঙ্ক দেন। আমি আবার 10 দিন পরে আপনাকে একটা লিঙ্ক দিলাম। তো আপনি লিঙ্ক পাইছেন আমার ওই আগের সেম ওয়েবসাইটটা থেকেই, কিন্তু আপনার এখন লিঙ্ক কয়টা হয়েছে? আমার ওয়েবসাইট কিন্তু একটাই রইতেছে, ইমরান খান থেকেই আপনি দুইবার লিঙ্ক পাইলেন, কিন্তু আপনার লিঙ্কটা হচ্ছে দুইবার দুই। কিন্তু ওয়েবসাইট কয়টা থেকে পাইছেন? একটা থেকেই লিঙ্ক পাইছেন। একটা থেকে কয়টা লিঙ্ক পাইছেন? দুইটা। আবার আসলেন, আবার বললেন আরেকটা লিঙ্ক দেন, তিনটা হইলো। আবার আসলেন, আবার হইলো চারটা, পাঁচটা। কিন্তু ওয়েবসাইট কয়টা? একটা। এটাই বলছি যে আপনি একটা ওয়েবসাইট থেকে 10টা, 20টা, 100টা লিঙ্ক নিতে পারেন। এবার ক্লিয়ার? যে ভাই কোশ্চেন করছিলেন। ওকে। হ্যাঁ, ব্যাকলিং গুলো কিভাবে নেয় এটা পেইড টুল দিয়ে হচ্ছে আপনার এক্সপোর্ট করতে হবে। হ্যাঁ, রিমন ভাই, যে ব্যাকলিং গুলো আপনি হচ্ছে সেমরাশ বা এইচরেস বা মজ যে কোনো একটা পেইড টুল ইউজ করে ওইখানে ওয়েবসাইট দিয়ে আপনি ব্যাকলিংকস ওভারভিউতে গেলে ওইখানে দেখতে পারবেন যে এই সাইটের জন্য কত ব্যাকলিংক আছে, কি কি জায়গায় ব্যাকলিং করছে, কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাইছে, ওই সাইটের লিস্ট পেয়ে যাবেন। ওইটা এক্সপোর্ট করতে পারবেন। এগুলো আমরা ব্যাকলিং ক্লাসে শিখতে পারবো। আচ্ছা, তো নো ফলো ডু ফলো নিয়ে একটু বলি। নো ফলো ডু ফলোটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট থেকে লিংক পাইছেন সেই লিংকটা আপনার ওয়েবসাইটকে যে রেফার করতেছে ওই লিংক থেকে আপনার লিংকে অথরিটি বা লিংকের ভ্যালু, হ্যাঁ লিংকের পাওয়ার বা লিংকের জুস, এক এক নামে বলে, লিংক পাওয়ার বা লিংক জুস, লিংক অথরিটি, যেই নামেই দেখেন না কেন ওইটা আপনি পাচ্ছেন, প্রপারলি পাচ্ছেন। ঠিক আছে, প্রপারলি রেফার করা হচ্ছে, এটা হচ্ছে ডু ফলো। আর নো ফলো হচ্ছে জাস্ট লিংক করার জন্য লিংক দিছে, আপনার ওয়েবসাইট কোনো ভ্যালু পাচ্ছে না, ওটাকে ম্যানুয়ালি ডেভেলপার দিয়ে বা প্লাগ ইন দিয়ে হচ্ছে নো ফলো করে রাখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নো ফলো। এটা থেকে আসলে একটা লিংক হয়, বাট আপনি যে ভ্যালুটা পাওয়ার কথা, যে পাওয়ারটা পাওয়ার কথা, জুসটা পাস হওয়ার কথা, ওইটা আপনি পাবেন না। আর এটা মনে রাখবেন যে নো ফলো চেয়ে ডু ফলো লিঙ্ক গুলা বেশি ভালো কাজ করে। বাট যদি আপনি এরকম হয় যে আপনার সবগুলা লিঙ্কই ডু ফলো, তাহলে আবার গুগল একটু এটাকে সাসপিশিয়াস মনে করবে। তো তখন হচ্ছে আপনাকে গুগল পেনাল্টি দিলেও দিতে পারে। যে আপনি ইন্টেনশনালি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর মানে ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতেছেন, এটা গুগল বুঝতে পারলে আপনার ওয়েবসাইট প্যানালাইজ হইতে পারে, ডাউন হইতে পারে। তো এই কারণে ডু ফলোর সাথে সাথে কিছু নো ফলো নেওয়া উচিত। এটা রেশিও কেউ বলে 70-30, মানে ডু ফলো যদি 100টার মধ্যে 70টা ডু ফলো নিবেন, 30টা হচ্ছে আপনার নো ফলো নিবেন, এরকম যাতে হয়। রেশিওটা মেনটেন, কেউ বলে 60-40, কেউ বলে 80-20, আপনারা যে কোনো একটা রেশিও মেনটেন করতে পারবেন। ঠিক আছে, বাট এটা রেশিওটা আসলে অনেক কম। এটা খুবই কম হয়েছে রেশিও। ওকে, তো এই হচ্ছে আহ আপনার অ্যানালাইসিস, যেগুলো হচ্ছে শিটে রাখতে পারেন। নাম্বার অফ ব্যাকলিং, তো আমরা ব্যাকলিং দেখলাম কত, 71K, 71K লিখে রাখলাম। তারপরে এখানে রেফারিং ডোমেইন হচ্ছে 1.5K, 1500। আর 71K, 71,000 হচ্ছে নাম্বার অফ ব্যাকলিং ডসনের জন্য। সেলিমের জন্য একটা কিছু আসবে, সেলিমেরটা দেখি, সেলিমের ওয়েবসাইটটা নিয়ে যাই, নাকি ওইটা সেলিমেরটাই দেখছিলাম, একটু দেখি তো আরেকবার। এটা কাটটা ডসনেরটা, আচ্ছা সেলিমেরটাই দেখি। সেলিমের যেহেতু ডিএ কম, আই বিলিভ যে ওর কি করলাম, ওর লিঙ্কও কম হবে। হ্যাঁ, ওর যেহেতু ডিএ কম, ওর লিঙ্কও কম হবে। মনে হচ্ছে একটা ক্যাপচা দেখাই দিবে। আচ্ছা, সাইটটা আরেকবার রিলোড দেই, সাইটটা ঝামেলা করতেছে।
ওকে, এখানে ব্যাকলিঙ্ক হচ্ছে 2.82K আর রেফারিং ডোমেইন হচ্ছে 434টা। যারা বুঝছেন তারা বলেন কি বুঝছেন, চ্যাট বক্সে লিখেন তো যে রেফারিং ডোমেইনটা কি আর ব্যাকলিঙ্কটা কি, এক দুই লাইনে একটু লিখে দেখান তো। আর ডুফলো নুফলো কত, এখানে ডুফলো 2.5 আর নোফলো হচ্ছে 262টা। ওকে ওকে, আপনারা লিখতে থাকেন, আমি বলি যে রেফারিং ডোমেইন 434টা ইউনিক সাইট, 434টা আলাদা আলাদা সাইট থেকে 2800 মানে 2800টা ব্যাকলিঙ্ক পাইছে। ওই 434টার মধ্যে কিছু সাইট হইতে পারে যেগুলা থেকে 100টা ব্যাকলিঙ্ক, কিছু সাইট হইতে পারে ওইখান থেকে 10টা ব্যাকলিঙ্ক নিচ্ছে, মানে একটা ডোমেইন থেকে 10টা 20টা ব্যাকলিঙ্ক নিচ্ছে। এই কারণে নাম্বারটা ব্যাকলিঙ্কের বেশি হয়। সবসময় এরকম দেখবেন যে ব্যাকলিঙ্কের নাম্বারটা রেফারিং ডোমেইনের চেয়ে বেশি হয়, কারণ একটা ডোমেইনে অনেকগুলো ব্যাকলিঙ্ক এক এক সময় নেওয়া যাইতেই পারে। ঠিক আছে, এটাই বুঝাইতে চাইছিলাম। রাইট। ওকে। হ্যাঁ, এই তো বুঝছেন। নতুন ওয়েবসাইটকে রেফার করে পুরোনো ওয়েবসাইট, রাইট, এটাও একটা কথা। আবার পুরোনো ওয়েবসাইটকে নতুন ওয়েবসাইট রেফার করতে পারে, এটাও লিংক হয়ে যায়। পুরোনো ওয়েবসাইটের সুবিধা হলো যে অটোমেটিক্যালি লিংক পায়, ব্যাকলিংক পায়। যেমন হচ্ছে ধরেন আমি কোন একটা আর্টিকেল, এসইও নিয়ে কোন একটা আর্টিকেল লিখতে বসছি, তো এখন আমি লিংক করলে, কোনো কথাবার্তা লিখলে আমি কিন্তু লিংক করব কাকে, ব্যাকলিঙ্ককে, সেমরাশকে, এইচরেফস কে, হ্যাঁ, যে কোনো মানে বড় এক্সপার্ট যারা আছে, যাদের ব্লগ আছে, হ্যাঁ, নিশ পারসুটস কে, ওদের হচ্ছে আমি হলো লিংক করতে পারি। তো ওরা কিন্তু আমি কিন্তু এক্সটার্নাল লিংক দিছি, কিন্তু ওরা পাইছে কি আমার থেকে একটা ব্যাক লিংক, এবং তাদের কিন্তু এটার জন্য কোনো খরচও করতে হয় নাই। ওদের আমাকে বলতেও হয় নাই, আমি নতুন সাইট হিসেবে আমি ব্লগিং করতেছি, আমি একটা কন্টেন্ট লিখতেছি, আমার মনে হয়েছে যে এইটার জন্য বেটার রিসোর্স ব্র্যান্ডিনের ব্যাকলিংক করতে আছে, নিশ পারসুটস এ আছে, সেম রাশের মধ্যে ব্লগের সেকশনে আছে, ইয়োস্টের ব্লগে আছে, ওদেরকে লিংক করে দিছি। তো ওরা অটো ব্যাকলিংক পাইতেছে আর আমি এক্সটার্নাল লিংক করতেছি। ঠিক আছে, তো দুই পক্ষেরই সুবিধা, দুই পক্ষেরই লাভ। তো নতুন ওয়েবসাইট থেকেও পুরোনো ওয়েবসাইট ব্যাকলিংক পাইতে পারে আপনি। ঠিক আছে, রাইট, এই তো সবাই বুঝছে। রেফারিং ডোমেইন হচ্ছে যতগুলো ওয়েবসাইট থেকে লিংক দেওয়া হয়েছে, রাইট, ভেরি গুড। টোটাল নাম্বার, রাইট, এই তো আসিফ ভাইও লিখছে। ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার। ওল্ড সাইটের লিংক পাই নতুন ওয়েবসাইট, এটা ব্যাকলিংক। হ্যাঁ, ওই তো দুইটাই হইতে পারে, নতুন সাইট থেকে ওল্ড সাইট লিংক পাইতে পারে, ওল্ড সাইট থেকে নতুন সাইট লিংক পাইতে পারে, দুইটাই হইতে পারে। হ্যাঁ, মানে একজনের জন্য হচ্ছে এক্সটার্নাল লিংক, আরেকজন বলবে আমার জন্য হচ্ছে ব্যাক লিংক। ঠিক আছে, একই সাইট থেকে এত রেফার না, এটা সন্দেহের কিছু নাই। এক এক কন্টেন্টের জন্য এক এক জায়গায় লিংক করতে পারে। ধরো যে প্রথম যে লিংকটা করছিল এটা হোম পেজে করছিল, কোন একটা ব্র্যান্ড নেমের উপরে হোম পেজে লিংক করছে। কয়েকদিন পরে অথবা ওই দিনই, ব্যাকলিংক তো যে কোনো সময় করাই যায়, ওই দিনই অন্য একটা পেজে লিংক করছে, একটা সার্ভিস পেজে, একটা প্রোডাক্ট পেজে, একটা ক্যাটাগরি পেজে লিংক করছে, হইতেই পারে। কন্টাক্ট পেজে লিংক করছে, ঠিক আছে, এইরকম হইতেই পারে। তো এটা সন্দেহের কিছু নাই। নো ফলো ডু ফলো, আচ্ছা আবার বুঝাই দেখেন। নো ফলো ডু ফলো হচ্ছে, ডু ফলো যেগুলা, এগুলো হচ্ছে যে লিংক, আপনি যে লিংকটা পাইছেন ওই লিংকটার প্রপার ভ্যালুটা আপনি পাচ্ছেন। ঠিক আছে, এটা মানে চোখে তো আর দেখা যায় না, এটা মানে লাইক কি বলবো, মানে ইনভিজিবল। জাস্ট আপনি পাওয়ারটা পাচ্ছেন, ফুল পাওয়ারটা পাচ্ছেন, ওই লিংকের অথরিটি পাচ্ছেন। ঠিক আছে, আর যেটা নো ফলো ওইটা হচ্ছে জাস্ট লিংক করার জন্য করছে, ওইটার থেকে আপনি কোনো ভ্যালু পাবেন না। ওইটা আপনার ডিএ বাড়ানোর জন্য তেমন বেশি হেল্প করবে না। ঠিক আছে, না, ইউআরএল আর ডোমেইন এক জিনিস না। ইউআরএল যে কোনো পেজের, পেজ ইউআরএল হইতে পারে, ঠিক না? ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলে না ইউআরএল কে, তো ওইটা তো যে কোনো পেজ হইতে পারে। আর ডোমেইন তো একটা ডোমেইন, হ্যাঁ, ডোমেইন হচ্ছে হোম পেজটা, যেটা মানে ডট কম যেটা, এইটা। ইউআরএলটা আমরা কনসিডার করব না, আমরা ডোমেইনটা দেখবো, রেফারিং ডোমেইনটা কত আর কত ব্যাকলিংক পাইছে, ইউআরএলটা আমরা নিব না। এটা হচ্ছে কি রেফারিং ইউআরএল হলো যে আরো যে বিভিন্ন পেজ আছে, হ্যাঁ, রেফারিং মানে অন্য পেজ থেকে কয়টা পাওয়া গেছে অন্য পেজের জন্য, হ্যাঁ, এইটা হচ্ছে রেফারিং ইউআরএল। রেফারিং ইউআরএল আর আইপি আমাদের দরকার নাই কনসিডার করার, আমার ডোমেইন ব্যাকলিংক এইটা কনসিডার করলেই হয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা, তো এইটার জন্য কি পাইছিলাম? আচ্ছা, সেলিম কাপারিয়া, তার কই দেখছিলাম স্মল এসইও তে 2.5 না 2.8, আর হচ্ছে 434, 2.8 2800, আর হচ্ছে 434। ওকে, এটা একটু মিডল অ্যালাইন করে দেই। ওকে, আচ্ছা, আর আর কি কন্টেন্ট স্টাডি করতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড তো অ্যানালাইজ করবো, এই কিওয়ার্ডের উপর বেস করেই তো আমরা বানাইতেছি। এখন এইটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, কোন কিওয়ার্ডে? বেস্ট ডেন্টিস্ট স্কারবোরো, এই কিওয়ার্ডে আপনি দেখতেছেন যে কন্টেন্টের লেন্থ এরকম, ডিএপি এরকম, নাম্বার অফ ব্যাকলিংক এরকম, ঠিক আছে। তো এরপরে আরেকটা কিওয়ার্ড যখন দেখবেন তখন কিন্তু ডোমেইন এজের ঘরটা আর বারবার ফিল আপ করতে হবে না, এটা জাস্ট ওই যে কি বলে ডাবল কোটেশন মার্ক এরকম দিয়ে রাখলেই হবে, এটা বারবার দিতে হবে না। কন্টেন্টের লেন্থটা চেঞ্জ হতে পারে, ওই কিওয়ার্ডে যেই সাইট আসছে, যে পেজ আসছে, ওই পেজের কন্টেন্ট কেমন, ঠিক আছে। এখন কিওয়ার্ডের হিসাবে আপনি শুধু কম্পিউটার অ্যানালাইসিস করলে এরকম হবে অ্যানালাইসিসটা। আর যদি আপনি টোটাল সার্প অ্যানালাইসিস করতে চান, একটা হচ্ছে যে আপনার শুধু কম্পিউটার ইন্ডিভিজুয়াল একটা দুইটা তিনটা পাঁচটা কম্পিউটার দেখলে আপনার এইভাবে অ্যানালাইসিস করতে হবে। তাদের ইউআই ইউএক্স নিয়ে দেখবেন, দেখবেন কন্টেন্ট টাইপ কেমন, হ্যাঁ, এই সব কিছু, বা তাদের স্পিড কেমন, মোবাইল স্পিডটা কেমন, মোবাইল রেসপন্সিভ কিনা, বা তাদের স্পিড কেমন, এগুলা মেজারমেন্ট করবেন। হ্যাঁ, আপনি স্পিডটাও নিতে পারেন এখানে কনসিডারেশনে, স্পিডটা অনেক বড় একটা ফ্যাক্টর, হ্যাঁ, টেকনিক্যাল পার্টের, তো এটা রাখতে পারবেন। আর এটা হচ্ছে যে আমি বারবার বলতেছি অ্যানালাইসিস কিন্তু এরকম হয় যে আপনার শুধু ইন্ডিভিজুয়াল একটা দুইটা তিনটা কম্পিউটার নিয়ে কাজ করতেছেন। আর যখন আপনি টোটাল সার্প অ্যানালাইসিস করবেন, মানে টোটাল আপনি 10টা কম্পিউটার নিয়ে কাজ করবেন, সার্প অ্যানালাইসিস টোটাল হবে। হ্যাঁ, কই আমার কিওয়ার্ড ছিল, কই কিওয়ার্ড, বেস্ট ডেন্টিস্ট, এই যে এখানে। যখন আপনি এই সার্প অ্যানালাইসিস করবেন 10টা ওয়েবসাইট, 10টা না হইলেও অ্যাটলিস্ট ধরেন 8টা, হ্যাঁ, দুইটা এরকম লিস্টিং সাইট, অ্যামাজন, ফেসবুক, রেডিট, কোরা, এগুলো আসতে পারে, ঠিক আছে। ওইটার তো আমাদের দরকার নেই, অর্গানিক্যালি যে সাইটগুলো ইন্ডিভিজুয়াল সাইট, ওইগুলোর জন্য সার্প অ্যানালাইসিসের জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে প্রমিনেন্স প্রক্সিমিটি দরকার নাই, দরকার নাই, কম্পিটিশন অ্যানালাইসিস দরকার নেই, এটা আপনি কন্টেন্টের যখন অ্যানালাইসিস করবেন তখন দেখলে হবে, আসিফ ভাই, হ্যাঁ। আচ্ছা, এখন সার্ভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনার কি কি দেখা লাগবে একটু বলে দেই। সেটার জন্য হচ্ছে আপনি সার্পে যে ওয়েবসাইট গুলো আসছে ওদের টোটাল ব্যাকলিংক কয়টা, এভারেজ ব্যাকলিংক নাম্বারটা আপনি হচ্ছে নেবেন টপ 10 এর, ঠিক আছে। টপ 10 না পাইলেও আপনি টপ 8 বা টপ 9 যারা আছে তাদের দেখবেন যে ওদের যে নাম্বারটা আসতেছে এই নাম্বারটা কত। যেমন এইটা একটা সাইট, মানে অর্গানিক্যালি যারা আসতেছে আমার এই কিওয়ার্ডে, তারপর হচ্ছে এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা, এটা, হ্যাঁ, এই সাইট গুলা স্পন্সর ছাড়া, স্পন্সর তো নিব না, এই সাইট গুলা তাদের ব্যাকলিং কত, তাদের ডিএ কত, তাদের কন্টেন্টের এভারেজ লেন্থ কত, ঠিক আছে। এই যে যে পেজটা, এই পেজের কন্টেন্টের লেন্থ কত, এইটা দেখবেন। তারপরে হচ্ছে তাদের পিএ কত। এখন যদি এরকম হয় যে আপনি দেখলেন যে তাদের ডিএ 30 কম, হ্যাঁ, এরকম কিছু সাইট পাইতেছেন, তাহলে কয়টা সাইট আসলে এখানে আছে, কয়টা সাইটের ডিএ 30 এর কম, এই নাম্বারটা আপনি রাখতে পারেন। এটার জন্য আমি একটা শীট বের করি, বারবার এগুলা লিখে লিখে করতে গেলে অনেক টাইম লাগবে, এখন অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি কথাবার্তা বলতেছি। আমি একটা শীট বের করলে আপনাদের জন্য এই কাজটা ইজি হবে আশা করি। দেখি আমার এখানে আছে কিনা, নাহলে হচ্ছে আগের ব্যাচের স্টুডেন্টদের যে অ্যাসাইনমেন্ট দিছিলাম ওরা তো অনেকে করছে, ওইখান থেকে একটা দুইটা শীট বের করে দেখাই দিব না। আগে আমার কাছে আছে কিনা দেখি। কম্পিটিটর, এগুলো লোকাল কম্পিউটার অ্যানালাইসিস, এটা না, এগুলা না, এইটাতে নাই, না এগুলাতে নাই। আচ্ছা, ওকে, আমি
ওকে, এখানে ও সরি, এটা তো 255, 227, 27-এর পেজ, কিওয়ার্ড কম্পিউটার অ্যানালাইসিস। এইখানে আমি হচ্ছে ওদের যে অ্যাসাইনমেন্ট দিছিলাম 30 গ্রেডেড, ওদের থেকে দুই একজনের শীট বের করলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে এখানে শীট গুলো আছে। মশিউর ভাই খুব ভালো অ্যাসাইনমেন্ট করতো। মশিউর ভাইয়ের মনে হয় ভাইগনে এখানে আছে সম্ভবত আমাদের ব্যাচে। মশিউর ভাই খুব ভালো অ্যাসাইনমেন্ট করতো, ওনারটা বের করি। ও আচ্ছা, আসিফ রাফা ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে, এই যে দেখেন এখানে কি করছিল উনি, টার্গেট কিওয়ার্ড নিছে ড্রোন ফর রুফ ইন্সপেকশন। তো ড্রোন ফর রুফ ইন্সপেকশনে উনি 5টা ডোমেইনকে নিছে। হ্যাঁ, এই 5টা ডোমেইনের মানে ইউআরএল কি এটা রাখছে আলাদা। তারপর মানে খুব গুছালো একটা কম্পিউটার অ্যানালাইসিস ওনার। কারণ দরকার বলে আপনাদের এই শীটটা আমি শেয়ার করব। তো ওইগুলার এই যে মান্থলি সার্চ ভলিউম কেমন, কেডি কেমন, মানে এটা কোনটা মান্থলি সার্চ ভলিউম কেডি হচ্ছে যে আমার এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম আর কেডি। হ্যাঁ, এইটা কনসিডারেশনে রাখছে। এবং রেফারিং ডোমেইন কত, এই ডোমেইনের জন্য কত, তারপর হচ্ছে এইটার জন্য কত, আর ওই ডোমেইনে ব্যাকলিং কত পাইছে সেটাও রাখছে। দেখেন, তারপর হচ্ছে নো ফলো ডু ফলো এর নাম্বারটা রাখছে, ডিএপি এ রাখছে, ডোমেইন এজ রাখছে কত বছর মানে ইয়ার্সে, হ্যাঁ 13 বছর 23 বছর এরকম। আর কেজিআর, আচ্ছা কেজিআর কাজ করে না এটা ওনাদের বলছিলাম, তারপরে উনি করছিল প্র্যাকটিসের জন্য, যাক কেজিআরটা আমরা কনসিডারেশন রাখবো না। তো এই জিনিসগুলোই আপনাদের হচ্ছে রাখতে হবে। হ্যাঁ, এমএসবি কেডি এটা কিওয়ার্ডেরটা আপনারা রাখতে পারেন, যে আমার যে কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করলাম এই কিওয়ার্ডের এগেইনস্টে আমার এমএসবি কত, কেডি কত, কেডিটা না রাখলেও হয়, এমএসবিটা আপনি রাখতে পারেন। ঠিক আছে। তো এই জায়গায় প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কিওয়ার্ড, উনি কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করছে, 9টা 10টা নাকি, দেখি কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করছে। এই আমি আবার কমেন্ট করছিলাম ওনাকে, বেস্ট অ্যানালাইসিস অ্যামং অল দ্য স্টুডেন্টস। ওকে, তো এখানে উনি এরকম যদি প্র্যাকটিস করেন না, বিশ্বাস করেন ভাই আপনারা সবাই অনেক ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদের থেকে এরকম প্র্যাকটিস চাই। আচ্ছা, আর একটা শিট বের করি। টপ মার্কিং যাদের করছিলাম, মনসুর ভাই ছিল, সিয়াম ভাই করছে, আচ্ছা, আর ফুয়াদ ভাই ভালো করতো। আচ্ছা, ফুয়াদ ভাইয়ের একটা বের করি। আচ্ছা, উনি কি কি রাখছে একটু দেখি। কেজিআর নিচ্ছে, ভলিউম নিচ্ছে, আর কি নিচ্ছে। এই যে এখানে আছে, হ্যাঁ ওই তো সেম জিনিস ওইগুলোই রাখছে, যে টোটাল ব্যাকলিংকটা কত, ডিএপিএ। ওকে, টপ 4 নিছিল। ওকে, আচ্ছা, ওকে, তো এই শীট দুই একটা আপনাদেরকে হচ্ছে আমি দিয়ে দিব না, সমস্যা নাই। তো আমরা একটু দেখি যে ওনারা আসলে কি রাখছিল। যখন আপনি এই কিওয়ার্ডটা সার্চ করবেন, যে ওয়েবসাইট গুলো আসবে, এই ওয়েবসাইট গুলার এভারেজ ব্যাকলিং কত। ধরেন ওর ব্যাকলিং হচ্ছে আপনার 100টা, ওর হচ্ছে 200টা, ওর হচ্ছে 500টা। এই সবগুলা যোগ করে আপনি মানে এভারেজ বের করবেন। ঠিক আছে, গড় যেটা বলে, গড় বের করবেন যে গড় ব্যাকলিং কত। তো এর চেয়ে নাম্বার অফ ব্যাকলিং যদি আপনার সাইটে করা যায়, বেশি করা যায়, হ্যাঁ, বা এটা সমান কাছাকাছি কিছু করা যায়, তাহলে হচ্ছে এটা ভালো হবে আপনার জন্য। ব্যাকলিংটা ডু ফলো না নো ফলো, ওরা যে ব্যাকলিং গুলা পাইছে সেটার নাম্বারটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে অ্যানালাইসিস গুলা করতে হবে। আমি ডেমো কয়েকটা শিট আপনাদের দিয়ে দিব না ওইখান থেকে, যেগুলো ভালো শিট ছিল,
কয়েকটা শীট দিয়ে দিব না, আপনারা শীট আমি এইটার লিঙ্কও দিয়ে দিব, এটাও আপনারা নিতে পারেন, এটা দিয়েও আপনারা হচ্ছে এই করতে পারবেন। শীটটা কপি করে নিয়েন, আর ওনাদের কয়েকটা শীট দিয়ে দিব না যারা কাজ করছে। তো ব্যাপারগুলো কি বুঝতে পারছেন, মানে কি কি আপনার অ্যানালাইসিস করতে হবে? আর এক্সট্রা হিসেবে যেগুলো শীটে থাকবে না, যেগুলো আপনি এক্সট্রা হিসেবে করবেন, ওইটা নিয়ে কমেন্ট লিখে রাখতে পারেন, বা অন্য একটা নতুন ট্যাব করে, ধরেন আরেকটা ট্যাব করলেন, ট্যাব করে এখানে হচ্ছে নোটস, হ্যাঁ, বা রিকমেন্ডেশন, এরকম কিছু একটা লিখে তারপর হচ্ছে আপনি এই জায়গায় লিখে দিবেন যে তোমার ইউআই ইউএক্স টা ওদের মতো এত এনরিচ না, বেটার না, ইউজার ফ্রেন্ডলি না, হ্যাঁ, বা তোমার ওয়েবসাইটের স্পিডটা এত ভালো না। এরকম কিছু কমেন্ট আপনি লিখে দিবেন যে ওদের ওয়েবসাইটের স্পিডে এত এত আমি দেখছি ওই ডেস্কটপে মোবাইলে, তোমার ওয়েবসাইটের স্পিডটা এরকম, মানে খুবই কম। এরকম কিছু আপনি নোট বা রেকমেন্ডেশন ওকে দিতে পারেন যে এই জায়গাতেও আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। ঠিক আছে, কন্টেন্টের টাইপ কেমন, তারা কি রকম কন্টেন্ট, মানে যদি লোকাল বিজনেস হয় লোকাল সিটি টার্গেট করে কন্টেন্ট বানাইছে কিনা, বা কিভাবে কন্টেন্টটাকে সাজাইছে, কেমন বাটন, মানে প্লেসমেন্ট গুলা কেমন, ফোন নাম্বার বা সবকিছু আর কি আপনার দেখতে হবে। হোল ইউআই ইউএক্স, কন্টেন্ট টাইপ, কম্পিউটার ইউআরএল কেমন, তার ইউআরএল গুলো খুব সুন্দর। আর আপনার ক্লায়েন্টের ইউআরএল যদি এরকম হয় যে ডট কম এর পরে স্ল্যাশ হাবি জাবি হাবি জাবি কিছু একটা, এটা কিন্তু আসলে এসইও ফ্রেন্ডলি না। যদি আপনার কম্পিউটাররা সুন্দর করে ইউআরএল রাখে যে হ্যাঁ কোন পেজে আছে, ইউজাররা সহজে ইউআরএল দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই পেজে আছি, ওটা কিন্তু এসইও ফ্রেন্ডলি। এবং এসইও এটা রিকমেন্ড করে, গুগল এটা রিকমেন্ড করে যে ইউআরএল যেন হিউম্যান রিডেবল হয়, হিউম্যানও বুঝতে পারে, ক্রলারও যেন ক্রল করতে আসলে বুঝতে পারে যে এই পেজটার ইউআরএল এইটা, ইজিলি বোঝা যায়। এই পেজ ধরেন এইটা কসমেটিক ডেন্টিস্ট্রি পেজ, তো এই পেজের ইউআরএলটা এরকম যে dental.com/, কসমেটিক ডেন্টিস্ট্রি স্কারবোরো, এরকম কিছু একটা লেখা, তাহলে কিন্তু সবাই বুঝতে পারলো, ক্রলারও বুঝতে পারলো, মানে রোবটও বুঝতে পারলো, আবার ইউজারও বুঝতে পারলো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। আর হচ্ছে ব্যাকলিংক অ্যানালাইসিসের জন্য, মানে ইন্ডিভিজুয়াল, মানে একটা সাইটের যদি ব্যাকলিংক দেখেন তখন অ্যানালাইসিসটা কিভাবে করবেন ওইটা আমরা ব্যাকলিংকের ক্লাসেই শিখবো। আপনারা টুলসে গিয়ে, যারা টুলস কিনছেন টুলসে গিয়ে জাস্ট ওয়েবসাইটটা দিবেন, সব মানে ব্যাকলিংকের পোর্শনটাতে গিয়ে তারপর হচ্ছে ওয়েবসাইটটা দিলে টোটাল কত ব্যাকলিংক আছে, কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক আসছে, সব আপনি হচ্ছে দেখতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ব্যাকলিংকের অ্যানালাইসিস আছে, তারপর হচ্ছে আপনার তাদের সোশ্যাল কি বলে প্রেজেন্স কেমন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট যায় কেমন, ঠিক আছে, তারা কি 2 মাসে একটা পোস্ট করে, নাকি রেগুলার বেসিসে সপ্তাহে 3-4 দিন পোস্ট করে, হ্যাঁ, বা প্রতিদিন পোস্ট করে, এটাও আপনার দেখতে হবে। ধরেন ই কমার্স বিজনেস যারা করে, ই কমার্স সাইট গুলার সোশ্যাল প্রেজেন্স অনেক বেশি রাখা লাগে, প্রতিদিনই আপনার প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলা লাগে ব্র্যান্ডিং করার জন্য। ঠিক আছে, যে এই অফার চলতেছে, বা এই প্রোডাক্টের প্রাইস এরকম, প্রাইস রিডিউস হয়েছে, এই ক্যাম্পেইন আছে, হ্যাঁ, বা এই রিভিউ, কাস্টমার স্যাটিসফ্যাকশন যে রিভিউ গুলা, এগুলা নিয়ে লেখালেখি করা লাগে। হ্যাঁ, ই কমার্সের জন্য সোশ্যাল সিগন্যালটা অনেক ইম্পর্টেন্ট, শুধু ই কমার্স না, আপনার সার্ভিস বেসড বিজনেসের জন্য। এখন মানুষ লাইক দেখ বা যাই করুক, আপনার প্রেজেন্স রাখতে হবে। ঠিক আছে, তবে এখানে কিন্তু আরো অনেক জিনিস আছে, যেমন আপনি ভালো সার্ভিস দিচ্ছেন না, বা আপনার প্রাইসিং বেশি, যেমন আপনারা দেখবেন যে সুমাসটেক কোন একটা পোস্ট দিলে, ওরা মোবাইলের প্রাইস দিয়ে পোস্ট দিলে ওখানে হা হা বেশি পড়ে। আমি যদি এখনো লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে ওরা কোন একটা পোস্ট দিলে আমি মাঝে মধ্যে দেখি ওদের মানে লাভ রিয়েক্ট বা লাইকের চেয়ে হা হা রিয়েক্ট বেশি। ঠিক আছে, এখন এটা হইতে পারে যে তারা প্রাইসিংটা ঠিক মতো সেট করতে পারতেছে না, বা ওর যে মোবাইল গুলা সেল করে ওইগুলার প্রাইস আদার কম্পিটিটর চেয়ে ওরা বেশি রাখতেছে, এই কারণে মানুষ হাহা দিতেছে। কেন দিতেছে, যে এর চেয়ে কম প্রাইসে বাট আমি বাইরে থেকে পাই, তোর এখান থেকে আমি নিব না। ঠিক আছে, এই জন্য হচ্ছে ওরা হাহা দিয়ে যাইতেছে। তো এই দিক থেকে ওদের হচ্ছে কিন্তু আসলে, মানে ব্র্যান্ডিংটা ঠিক আছে, ব্র্যান্ডিং করতেছে, প্রতিদিন পোস্ট দিতেছে, বাট কাস্টমার অ্যাকুইজিশন যেটা, ওটা কিন্তু হইতেছে না। ঠিক আছে, তো এগুলাতেও খেয়াল রাখতে হয়। আচ্ছা, আর হচ্ছে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, যে আমি তো অ্যানালাইসিস করলাম কোন জায়গায় গ্যাপ পাইছি, কোন জায়গায় কম্পিটিটররা ভালো আগায় আছে, কোন জায়গায় আমি নিজে আগাইতে পারবো, আমার অ্যাবিলিটি আছে আগানোর। হ্যাঁ, তাদের কন্টেন্টটা দেখবো, কন্টেন্টে কোন জায়গায় তাদের গ্যাপ আছে, আমি এই জায়গায় ইমপ্রুভমেন্ট আনতে পারবো, তাদের চেয়ে বেটার ভ্যালু দিতে পারবো। এই সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার এই কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, এখন আমি কিছু কোশ্চেন নিব, শিটে এক্সাম্পল দেখানোর পর ফুল ক্লিয়ার। ওকে, আমি শিটগুলো কয়েকটা শিট আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই, ক্লাসরুমে দিয়ে দিব, আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এখন একটু কিছু কোশ্চেন নেই। ডিএ 30 এর কম আবার টপ 30 এ আছে এমন সাইট দেখার কারণ কি? আচ্ছা, ডিএ 30 এর কম যদি থাকে তার মানে বোঝা যাইতেছে যে ওরা নতুন। হ্যাঁ, ওদের ব্যাকলিংকে কম, মানে ব্যাকলিং কম আছে। আমরা কিন্তু ওই যে সেলিম কাপারিয়া, ওর ব্যাকলিং দেখলাম মাত্র 2000, ঠিক আছে। আর কি বলে ডসনের দেখলাম যে 77,000। তো ওর ডিও ভালো, 77,000 দেখেই বুঝছি, ডিএ দেখেই বোঝা যায় ব্যাকলিং বেশি। আর ওই যে কি বলে আরেকজন, ওর হচ্ছে ব্যাকলিং কম, ডিএও কম, ঠিক আছে। তো ডিএ 30 এর কম হইলে বোঝা যাবে যে ওরা কম্পারেটিভলি নিউ সাইট র্যাঙ্ক করে আছে। আমি নিজে র্যাঙ্ক করতে পারবো যদি আমি কাজ করি ঠিক মতো, আমার টেকনিক্যাল পার্ট যদি ক্লিয়ার থাকে, অন পেজ যদি ক্লিয়ার থাকে, এগুলো সামনে আমরা দেখবো। হ্যাঁ, তো এই কারণে অ্যানালাইসিসটা করা লাগে। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটার অর্গানিক র্যাঙ্ক কিওয়ার্ড শিটে রাখতে হবে না। কম্পিউটার অর্গানিক র্যাঙ্ক না, এটা লাগবে না, দরকার নেই। এটা অনেকে রাখে, হ্যাঁ, এটা দরকার নেই। কম্পিউটার আপনি যে, আমি তো ম্যানুয়ালি দেখাইছি, আপনি কিওয়ার্ডে ম্যানুয়ালি সে যে আছে কয় নাম্বারে আছে, হুম, আপনি তো দেখতেছেন যে সার্পে আসতেছে। তো এই কারণেই তো আপনার কম্পিউটার এই, আর র্যাঙ্ক, অর্গানিক র্যাঙ্ক কত এটা তার দরকার পড়তেছে না। আমি দেখতেছি সার্পের টপ 10-এ আছে, ঠিক আছে। যখন লোকাল বিজনেসের কম্পিউটার দেখবো, অ্যানালাইসিস দেখবো, তখন আমি দেখতেছি যে আমার লোকাল প্যাকে আছে, তখন তো আর এই অর্গানিক র্যাঙ্ক, ও অর্গানিক র্যাঙ্ক কিওয়ার্ড, আচ্ছা, অর্গানিক র্যাঙ্ক কিওয়ার্ডটা দেখতে পারেন, ঠিক আছে। এটাও দেখা যায়, সমস্যা নেই যে কয়টা কিওয়ার্ড তার র্যাঙ্কে আছে। তবে আমি দেখতেছি কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে, তো আমার এটা কিন্তু লাগবে না। আমি দেখতেছি যে আমি কিওয়ার্ড, ধরেন আমি রিসার্চ করে চলে আসছি অলরেডি, আমার ফিল্টার হয়ে গেছে যে এই কিওয়ার্ড গুলাই বেস্ট কিওয়ার্ড আমার ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, এটা ডান অলরেডি জুয়েল ভাই। হ্যাঁ, তো এই কিওয়ার্ড গুলাই আমি হচ্ছে দেখতেছি কারা আছে, ওদের কি অবস্থা, এটা আমি দেখবো। তো কম্পিউটারের অর্গানিক কিওয়ার্ড মানে কয়টা র্যাঙ্ক করছে এটা আমার না দেখলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কোশ্চেন আসছে? হ্যাঁ, শীট গুলা আমি ক্লাসরুমে কয়েকটা দিব, 2টা বা 3টা শীট আমি শেয়ার করবো, একটু চেক করে দেখবো যে কারা ভালো মার্ক পাইছিল, কাদের শীট গুলা মানে পুরোপুরি ঠিকঠাক আছে, ওই শীট গুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর মোবাইল ইউজারদের জন্য এখনো কাজ চলতেছে, ওকে, ভেরি গুড। সবাই ওয়েবসাইটটা ভিজিট করেন, ভাইকে ফিডব্যাক দিয়েন। গিটহাব, ওকে। হুম, কাজ ফুল কমপ্লিট করেন, ভেরি গুড। ডাটা এন্ট্রি লিড জেন নিয়েও কাজ করেন, ওকে। এখন কারো কোশ্চেন আছে আর? হোম পেজ ছাড়া অন্য কোন পেজ র্যাঙ্ক, অন্য কোনো পেজ র্যাঙ্ক করার ক্ষেত্রে কম্পিউটারে কোন ইউআরএল কে প্রাধান্য দিব? আচ্ছা, হোম পেজ ছাড়া অন্য পেজ র্যাঙ্ক করার ক্ষেত্রে যদি আপনার এটা এটা ডিপেন্ড করবে যে আপনি হচ্ছে কি কিওয়ার্ডে সার্চ করছেন। ওই কিওয়ার্ডে কম্পিউটারের হোম পেজ আসতেছে নাকি অন্য কোনো পেজ আসতেছে, ঠিক আছে। অন্য পেজ আসলে ওইটা হচ্ছে আপনার কম্পিউটার, মানে স্ট্রং কম্পিউটার। আর যদি হোম পেজ আসে তাহলে বুঝবেন যে এটা একটু উইক কম্পিউটার। যে কিওয়ার্ডে সার্চ করছেন, ওই ওই কিওয়ার্ডে সার্চ করার পরে যদি কম্পিউটারের হোম পেজ আসে, ফজলে রাব্বি ভাই, তাহলে বুঝবেন যে ওকে আপনি বিট করতে পারবেন। হ্যাঁ, ও আপনার উইক কম্পিটিটর, ঠিক আছে, ওকে। আর যদি অন্য পেজ আসে, তার মানে বুঝবেন ও ওই পেজকে টার্গেট করেই বানাইছে, এই কিওয়ার্ডটা ওই পেজে টার্গেট করা, এই জন্য আসছে, ওটা আপনার স্ট্রং কম্পিউটার। ওইটাকে বিট করার জন্য ও কি ফলো করছে ওইটা আপনার, মানে সহজ বাংলা কথা যে চুরি করতে হবে। এই যে আমরা অ্যানালাইসিস করতেছি না, আসলে অ্যানালাইসিস না, এটাকে বলা হচ্ছে চুরি। কম্পিউটার কি করতেছে, কম্পিউটার কি হালাত, হ্যাঁ, ওর হেলথ কি সাইটের, ওইটা আমি চুরি করতেছি, সিটে রাখতেছি, ক্লায়েন্টকে দেখাবো, অ্যানালাইসিস করব, আরো ক্লায়েন্টের সাথে মিটিং করব, ক্লায়েন্টকে বুঝাবো, তারপর একটা ডিসিশন আসবো যে আমার কি করা উচিত। পুরো জিনিসটা ক্লিয়ার, পুরো ম্যাপটা ক্লিয়ার আপনাদের, যে আসলে কি হইলো না হইলো আজকের ক্লাসে। কন্টেন্ট কাউন্ট, হ্যাঁ, স্টিল অ্যান্ড মডিফাই, রাইট। যে চুরি করবেন এবং মডিফাই করবেন, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা দরকার ওই জায়গায় ইমপ্রুভমেন্ট করবেন, ওকে বিট করার জন্য যা যা করা দরকার করবেন। ইটস আ গেম।
আচ্ছা, কন্টেন্ট কাউন্ট কি শুধু হোম পেজের নিব? আচ্ছা, যেই পেজটা আসবে না ল্যান্ডিং পেজ, ওই পেজটা নেবেন। হ্যাঁ, যেমন আমরা কিন্তু ডসনের ল্যান্ডিং পেজ আসছে, হ্যাঁ, হোম পেজ আসে নাই, আমরা এখান থেকে যেটা পাইছি ওইটা নিচ্ছি। ফুজাইল আহমেদ ভাই যে কোশ্চেনটা করছেন, এটার অ্যান্সার হলো আপনি যেই পেজ, ওই পেজের কন্টেন্ট কাউন্টটা করবেন। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, এখন আহ এক আপু কোশ্চেন করতে চাইছিলেন। আপু কি এখনো আছেন? তাহলে হচ্ছে আমি মাইকটা একটু করবো। আছেন? আপু তো আছেন মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে কোশ্চেনটা আপনার শুনি। আপু একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। ওকে, আমি তাহলে মাইকটা আনমিউট করি, আপনি কোশ্চেন করেন। যাদের কোশ্চেন আছে কোশ্চেন করেন, 5 মিনিট টাইম দিব, লং টাইম হয়ে গেছে। ওকে, এখন কোশ্চেন, মাইক আনমিউট করতে পারবেন, বলেন আপু। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম। জি। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভাইয়া, আমার দুইটা কোশ্চিন ছিল। সেটা হচ্ছে যে আমি যখন ই কমার্স ওয়েবসাইটে রিসার্চ করি, তো আমি যখন কিওয়ার্ড গুলো দিচ্ছিলাম, মানে আমি এসএমরাশ টুলসটা ইউজ করেছিলাম। তো সেক্ষেত্রে বারবার দেখছিলাম যে ইনফরমেশনাল মানে ইন্টেন্টটা বারবার আসছিল। আমি যখন ট্রানজেকশনাল অ্যান্ড কমার্শিয়াল এই দুটা যখন সিলেক্ট করছিলাম, তখন দেখলাম যে আর কিছুই আসছে না। আচ্ছা, তো ওই ওয়েবসাইটটার লিংকটা তাহলে একটু গ্রুপে দিয়েন তো, যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিন। এটা স্ট্যাটিক এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের আর কি মানে কিওয়ার্ড রিসার্চ আচ্ছা করেছিলাম। আচ্ছা, স্টার টেকের না? আচ্ছা, স্টার জি। টেকের ক্ষেত্রে হ্যাঁ, এটা হইতে পারে। এটা হইতে পারে কেন বলি, ইনফরমেশনাল গুলা কেন, কারণ ধরেন আমরা মানে বাংলাদেশি ইউজাররা এখন মানে এটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো কিছুর প্রাইস জানতে হইলে আমরা সার্চ করি, এবং সার্চ করে আগে প্রাইসটা দেখে নেই, পছন্দ হইলে ওই ওই শপে চলে যাই, বুঝছেন? ধরেন আমি একটা ল্যাপটপ কিনতে যাব বা একটা ডেস্কটপ বানাবো, আমি আগে লিখি যে ল্যাপটপ প্রাইস, হ্যাঁ, ল্যাপটপ প্রাইস ইন বিডি বা বাংলাদেশ, যাই দিবেন দেখবেন স্টারটেক আসতেছে, এই যে ফার্স্টে জি, আসছে। মানে হ্যাঁ কিছুতেই কিছুতেই আমি দেখলাম যে হ্যাঁ, কিছুতেই, মানে আমি এমনও করছি যে অনেক, মানে শুধু কমার্শিয়াল দিয়েছিলাম, তো তারপরেও দেখছি যে আসছে আসে না। না, আসে না। আবার ওকে। কখন মানে ইনফরমেশনাল ম্যাক্সিমামে আপনি যদি আমার রিসার্চটা দেখলেন, মানে চেক করে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এটা ছিল আচ্ছা আমার ফার্স্ট কোশ্চিন। আচ্ছা। আরেকটা কোশ্চিন যে আপনি বললেন যে লোকাল বিজনেস যখন আমি রিসার্চ করি, হুম তখন সেখানে দেখলাম আপনি বললেন যে যদি আমি কোনো কিওয়ার্ডে না পাই, হুম ইভেন আমি গুগল সাজেস্টও আমি কোনো কিওয়ার্ড পাইনি, টুলসেও পাইনি। তো সেক্ষেত্রে আপনি বললেন যে আমি শুধু জাস্ট ওই নামটা নিয়েই হুম কাজ করব। তো এখন ওইটা যদি আমার টার্গেটেড কিওয়ার্ড হয়, তো হুম। আমি যখন কন্টেন্ট দিব, তো আমি তো একটা কিওয়ার্ড তো বারবার ইউজ করতে পারবো না। তো আমাকে তো মিনিমাম 100টা ওয়ার্ড, না আমি সঠিক জানি না কন্টেন্টের ক্ষেত্রে, যে মানে 4 থেকে 5টা আপনার কি 7টা আপনার আপনার যে কিওয়ার্ডটা না, ওই কিওয়ার্ডটা আসলে কি বুঝায়? আপনি যে কিওয়ার্ডটা নিছেন যেটা পান নাই, হ্যাঁ, ওই কিওয়ার্ডটা আসলে কিসের, একটু বলেন তো। আমি এটা রিলেটেড, মানে আমি রিলেভেন্ট কিওয়ার্ডের কথা বলছিলাম, যে মানে হ্যাঁ। আমরা একটা মেইন কিওয়ার্ড মানে ধরছি যে এই পেজে আমি এটাকে টার্গেটেড কিওয়ার্ড আমি ধরলাম। এখন ওই হুম পেজটাতে আমি যখন কন্টেন্টটা দিব, হুম তো হুম। আমি তো রিলেভেন্ট কিওয়ার্ড বের করে করে আমি আর কি, তো সেক্ষেত্রে আমি তো 4-5টা কিওয়ার্ড তো আমার রিলেভেন্ট কিওয়ার্ড বের করতে হবে। তো এখন সেক্ষেত্রে আপনি পান নাই আর কি, মানে রিলেভেন্ট কিওয়ার্ড পান নাই, তাই তো? জি জি জি, আমি দেখা গেছে যে আমি হয়তো ওভাবে একটু মানে আইডিয়া করে নিজের মতো করে কখনো লিখে দিয়েছি, মানে একটু আচ্ছা, সেন্টেন্সটা ঠিক করে। ওকে, এখন মানে আসেন। আপনি বলেছিলেন যে হ্যাঁ মানে সার্চ করে জিরো হলেও ওটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা, আমি এখন আসেন। একটাই পেয়েছি, রাইট, একটাই। সমস্যা নাই। এখন ওকে। কন্টেন্টটা সেক্ষেত্রে কিভাবে হুম, আসবে, যেহেতু কন্টেন্টে কি করবেন? একটার হ্যাঁ। বাইরে আর কি। জি হুম, জি, বের করা যাচ্ছে না, আমি সেটাই বলছিলাম আর কি। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যে আপনার যে কিওয়ার্ডটা, ওইটা আহ, আর তাইলে টুলসে দেওয়া লাগবে না, আপনি এখানে জাস্ট হচ্ছে ওইটা যেহেতু শর্ট টেল কিওয়ার্ড, ওইটা এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে কিছু ওয়েবসাইট তো পাবেন, তাই না? কিছু ওয়েবসাইট তো আসবে আপনার সামনে, তাই তো?
এই জি জি ওয়েবসাইট গুলা জি এই জি। ওয়েবসাইট গুলো আপনি অ্যানালাইসিস করবেন যে তারা, আপনি যে কিওয়ার্ড লিখছেন, যে আচ্ছা পেজ গুলো আসছে ওই পেজ গুলাতে তারা হেডিং এ কি কি কিওয়ার্ড রাখছে, তারা কন্টেন্টে কি কি কিওয়ার্ড রাখছে। কিওয়ার্ড বলতে আপনার হচ্ছে এনটিটি ধরতে পারেন, এনটিটি একটা টার্ম আছে, মানে এই কিওয়ার্ড কে পাওয়ার আপ করার জন্য বা এই টপিকটাকে পাওয়ার আপ করার জন্য আশেপাশে আরো কিছু টার্ম বা কিছু কনসেপ্ট আপনার হচ্ছে কভার করতে হবে। তো ওই কনসেপ্ট ওরা কি কি রাখছে ওই কন্টেন্টের মধ্যে, ওই পেজটার মধ্যে, হ্যাঁ, ওইগুলা হচ্ছে আপনার তখন কিওয়ার্ড হবে। ঠিক আছে, মানে কিওয়ার্ড আমি না, সেটা এগুলো থেকে আমি কনসেপ্ট হবে। ওখান থেকে মানে আমি কনসেপ্ট কি ওখান হ্যাঁ থেকে নিব, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, হচ্ছে কনসেপ্ট ওখান থেকে নিয়ে নিজের মতো করে মানে জিনিসটা সুন্দর করে সাজিয়ে আর কি দিব, এটাই। দিবেন, রাইট রাইট, তখন ওইটা ও সাজে আচ্ছা আপনি আচ্ছা হচ্ছে ওইটা নিয়ে ব্লগ লিখতে পারেন, ওই ব্লগ থেকে এই কিওয়ার্ডের জন্য আচ্ছা লিঙ্ক করতে আচ্ছা। পারেন। ঠিক আছে, তাইলে হচ্ছে এটা পাওয়ার আপ হবে। মানে মেইন জিনিসটা ঠিক রেখে, হ্যাঁ মানে ওই রিলেটেড ওই টপিক রিলেটেড মেইন জিনিসটা ঠিক রেখে আমি জিনিসটা সুন্দর করে সাজিয়ে লিখবো। আর রাইট, কনসেপ্ট আমি এভাবে নিব। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা ডোমেইন কেনা ছিল, 5 বছর হয়েছে। আমি একটা এজেন্সির জন্য কিনেছিলাম, এখনো এখনো প্ল্যান করি নাই। কিন্তু আহ, আমি আজকে সার্চ দিলাম আপনার এখানে ব্ল্যাক লিঙ্ক দেখাচ্ছে আহ, প্রায় 2000-এর মতো, রেফারিং ডোমেইন প্রায় 500-র মতো। মানে এর কারণ কি আসলে? ডো ফলো দেওয়া আছে প্রায় এই 1700। ডোমেইনটা আপনি যখন কিনছিলেন এটা কি এক্সপায়ার্ড ডোমেইন ছিল? না, এক্সপায়ার ছিল না, কিন্তু আমি ক্লায়েন্টের প্রজেক্ট করি এটাতে মাঝে মধ্যে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু ব্যাকলিংকের ওই যে টুলসে দেখেন তো যে ব্যাকলিং গুলা কি টাইপের ব্যাকলিংক, মানে না দেখে তো বলা যাচ্ছে না। আপনার যদি উল্টাপাল্টা ব্যাকলিংক হয়, লাইক ধরেন মানে অন্য কান্ট্রির ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান বা হচ্ছে যে কোনো একটা কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তখন বুঝবেন যে আসলে এখানে মানে অটো বট দিয়ে লিঙ্ক করানো হয়েছিল ও, বা কেউ। আরেকটা বিষয় আপনার, এই ডোমেনের সমস্যা হয় না, কিন্তু আরেকটা ডোমেন আছে আমার মেইন ডোমেন যেটা, ওইটাতে আপনার এক্সপায়ার্ড হয়ে গেছিল, পরে আবার অ্যাভেলেবেল হয়েছে, এরপরে কিনছি। তো ওইটা আমি বুঝতে পারছি যে এখানে এর জন্য বেশি, কিন্তু এটাতে তো এরকম কিছু হয় নাই। আচ্ছা, দেখবো এটা না, তারপরে চেক করে আর কি। আচ্ছা একটু তাহলে ওই ব্যাকলিংটা একটু অ্যানালাইসিস করে তারপর একটু আমাকে শিটটা শেয়ার করেন, গ্রুপে দিয়েন, দেখবো না যে আসলে কি অবস্থা। হ্যাঁ, তাহলে সুবিধা আচ্ছা হবে। আচ্ছা। আচ্ছা, আর এমনিতে আপনার এখন সাইটে কিছু নাই, আমি কি আপনার আমার রিলেভেন্ট কন্টেন্ট দিয়ে সাইটে রেখে দিব? যেহেতু আমি এখন প্ল্যানিং নাই আরো 1-2 বছরের মধ্যে আচ্ছা। মানে স্টার্ট করার বিজনেস। তাইলে তাইলে একটা কাজ করতে পারেন, আপাতত কন্টেন্ট না, আপনি হচ্ছে ওইটাকে মানে সার্চ ইঞ্জিনে ভিজিবল রাখেন না, ওটা ডি ইন্ডেক্সে রেখে দেন। ঠিক আছে, ওটা জি জি। রোবটস ম্যাটার দিয়ে আপনি হচ্ছে ডি ইন্ডেক্স করে রেখে দিতে পারেন আপাতত। পরে যখন প্ল্যান করবেন তখন ওইটা ইন্ডেক্স করায় তারপর হচ্ছে কন্টেন্ট দেওয়া শুরু করলে ওইটা তখন ভালো কাজ করবে। এখন আর দিয়ে দরকার নাই। আচ্ছা, ধন্যবাদ। ওকে। ভাইয়া স্ট্যাটিকের ক্ষেত্রে কি আমি কি তাহলে ওই ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো রেখে দিব? জি জি জি, সমস্যা নাই, ওই ইনফরমেশন গুলাই ওর হচ্ছে এখন কিওয়ার্ড হবে, কারণ ওই যে বললাম যে আমরা সার্চ করে দেখবো, তারপরে মানে পারচেস করবো না, আমরা গিয়ে সব থেকে কিনবো। ঠিক আছে, তো আলটিমেটলি ওই ইনফরমেশনাল গুলাই ওর জন্য কমার্শিয়াল কিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, ডি ইন্ডেক্স কিভাবে করবো একটু যদি একটু বলতেন। আচ্ছা, ডি ইন্ডেক্স এর জন্য আপনি হচ্ছে ওই ওয়ার্ডপ্রেস সাইট। ওয়ার্ডপ্রেসে তো পারি, আপনার ওই ইয়াতে সেটিংস এ জাস্ট হ্যাঁ ডিসকারেজ সার্চ ইঞ্জিন হ্যাঁ, ফর। ডিসকারেজে, হ্যাঁ হ্যাঁ। আর কি সাইট মানে সিএমএস কি? হ্যাঁ, আপাতত ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে আর কি। তাহলে ওয়ার্ডপ্রেসে করে দেন ওইভাবে, এই যে ডি ইন্ডেক্স রেখে দেন। আর হচ্ছে রোবট সিএক্সটি তে ডিসঅ্যালাউ স্ল্যাশ দিয়ে দিবেন, আমি দিব না কোডটা। ডিসঅ্যালাউ এ আপনি স্ল্যাশ একটা স্ল্যাশ দিয়ে দিবেন, তাহলে ফুল সাইটটা হচ্ছে রোবট ক্রল করতে পারবে না। ঠিক আছে, রোবট সিএক্সটি ফাইলে আর কি। কোডটা আমি আচ্ছা দিয়ে ভাই। দিব নাহলে একসাথে ই করে, হ্যাঁ। আচ্ছা আসসালামু আচ্ছা। আলাইকুম ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই নজরুল ভাই, জি ওয়ালাইকুম সালাম, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আচ্ছা বলেন। ভাইয়া, একটা কিওয়ার্ড দিয়ে তো একই সাথে লোকাল পেক এবং অর্গানিক পেকে লিঙ্ক করানো যায়, ঠিক না? হ্যাঁ, যাইতে পারে। অনেক সাইট আছে যারা লোকাল প্যাকেও আসতেছে কিওয়ার্ডে, আবার হচ্ছে ইয়েও আসে, অর্গানিক্যালিও আসে। মানে তখন কি ভাইয়া ওই যে কোনো একটা অপটিমাইজ করলে হবে নাকি না না না, জিএমবি তখন প্লাস দুইটাই, ওয়েবসাইট? জিএমবিটাও প্লাস ওয়েবসাইট, রাইট, দুইটাই। ঠিক আছে। তখন কি জিএমবি এবং ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আলাদা রাখতে হবে নাকি একই রাখলে হবে? তখন লোকাল মানে ওয়েবসাইটে লোকাল রিজিয়ন বেসড কন্টেন্ট যাবে, আর জিএমবিটা অপটিমাইজ করলে হবে। ঠিক আছে। জিএমবিটা কি ভাই ওই সেম কন্টেন্ট, ওয়েবসাইটের সেম কন্টেন্ট রাখা যাবে নাকি আলাদা কন্টেন্টটা, যেমন ধরেন ওই কিওয়ার্ডের উপর যে কন্টেন্টটা যাবে জিএমবি তে ওইটা কি আলাদা রাখবো নাকি ওই মানে আপনি ওয়েবসাইট জিএমবি পোস্টের যেরকম কথা আছে ওইরকম? বলতেছেন, জিএমবি পোস্ট। জি জি জি।
জিএমবি পোস্ট আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জিএমবি পোস্ট আপনি চ্যাট জিপিটি দিয়ে বানাই দিলেও হবে, ওইটা কোনো প্যারাও নাই। হ্যাঁ, পোস্ট হইলেই হইলো, পোস্ট হওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যে সার্ভিস গুলা আপনার ওয়েবসাইটে থাকবে ওই সার্ভিস রিলেটেড 1500 ক্যারেক্টারের মধ্যে পোস্ট দিতে হবে। এগুলা আমার ক্লাস আছে, তো আপনি দেখেন জিএমবি অপটিমাইজেশনে। ঠিক আছে, আপনার এটার সাথে ওইটারই নাই কোনো মানে সাংঘর্ষিক জি কিছু নাই, যে এখানে করতে পারবো এখানে পারবো না, এরকম কিছু নাই। ঠিক আছে, দুইটাতে আপনি মানে স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারবেন। জি ভাইয়া। ওকে, ঠিক আছে তাইলে। মোটামুটি 12টা বেজে গেছে। আর কারো কোশ্চেন আছে? নাইলে হচ্ছে ক্লোজ করে দিব। ওকে, সবাই অ্যাসাইনমেন্টটা করে ফেললেন। আমি শিট কয়েকটা মানে আপনাদের সুবিধার জন্য কয়েকটা শিট আপনাদের শেয়ার করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।